হ্যালো রাসেল ভাই, আমি মুশির বলছি কলকাতা থেকে। মাস দুয়েক হলো ব্যাংকে চাকরি পেয়েছি। প্রথম পোস্টিং দিয়েছে মুর্শিদাবাদের চৌগাছায়। অফিস থেকে ফিরে রান্নার ব্যবস্থা করছিলাম, হঠাৎ মায়ের ফোন এলো। বাবার মাইল্ড অ্যাটাক করেছে। মাকে আশ্বস্ত করলাম এই বলে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। ছুটতে ছুটতে স্টেশনে গিয়ে জানতে পারলাম এখানে এক্সপ্রেস ট্রেন খুব কমই দাঁড়ায়, তবে 11:30টায় একটা ট্রেন আছে, সেটিও 2 ঘন্টা লেট। আমি টিকিট কেটে কিছুটা নিশ্চিন্ত হলাম। মফস্বলের এই স্টেশনটি লোকজন এমনিতেই খুব কম থাকে, তার উপর ডিসেম্বরের কনকনে ঠান্ডায় একেবারেই নির্জন হয়ে গেছে। মাঝে মাঝে লোকাল ট্রেন এলে কিছু লোক ওঠানামা করে, খালি একটা চায়ের স্টল খোলা আছে, ওখানেই বারবার চা খাচ্ছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। 12:15 নাগাদ একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে স্টেশনে এলো। আমার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আচ্ছা 11:30টার ট্রেনটা কি চলে গেছে? আমি বললাম, না, ওটা 2 ঘন্টা লেট। তাই? যাক বাবা, বাঁচা গেল। এই শীতেও মেয়েটাকে ঘামতে দেখে বললাম, চলুন ওই বেঞ্চটায় বসি। বসে ব্যাগ থেকে জলের বোতলটা দিতেই মেয়েটি এক নিঃশ্বাসে আধা বোতল জল খেয়ে ফেলল। কথায় কথায় দুজনেই দুজনের পরিচয় জানলাম। মেয়েটির নাম তৃপ্তি, কলেজে পড়ে। ও কলকাতায় যাবে, খুব জরুরি একটা কাজ আছে। ঠান্ডায় মেয়েটিকে বেশ জড়ো সড়ো হয়ে বসে থাকতে দেখে আমি চা আনতে গেলাম, কিন্তু চা নিয়ে ফিরে এসে দেখি ও নেই। এদিক ওদিক খুঁজতে দেখতে না পেয়ে চায়ের স্টলের ছেলেটিকে মেয়েটির কথা জিজ্ঞেস করতে হয়ে বলল, হো হো, আপনি কাউকে দেখেননি? আমি চলে আসছিলাম। ও কাউকে দেখেনি, আমি চলে আসছিলাম। হঠাৎ ছেলেটা আমাকে ডেকে বলল, আচ্ছা মেয়েটি কি লাল রঙের শাড়ি পরেছিল আর হাতে একটা ছোট ছোট কিডস ব্যাগ? আমি বললাম, হ্যাঁ তাই তো ছিল। তবে যে বললেন আপনি দেখেননি? ছেলেটি মৃদু হাসল। আসলে বছর 3 আগে মেয়েটি বাড়ি থেকে পালিয়ে এই স্টেশনে এসে অপেক্ষা করছিল ওর প্রেমিকের জন্য। ছেলেটি মৃদু হেসে বলল, কথা ছিল 11:30টার ট্রেন ধরে কলকাতায় গিয়ে বিয়ে করবে, সংসার করবে। কিন্তু ট্রেনটা এসে চলেও গেল, ছেলেটি আসেনি। মেয়েটি রাগে, দুঃখে, লজ্জায়, অভিমানে রাত 12টার শেষ লোকাল ট্রেনটার নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে এই স্টেশনে আপনার মতো অনেকেই এসে ওকে দেখেছে। মেয়েটি আজও ওর প্রেমিকের আসার অপেক্ষায়। হঠাৎ স্টেশনে ট্রেন ঢোকার শব্দে চমকে উঠে চোখ খুলতেই দেখলাম আমি একটা বেঞ্চের উপরেই ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এতক্ষণ যা দেখলাম তাকে সত্যি না স্বপ্ন? ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এটাই ছিল ঘটনা। কি মনে হয় আপনাদের? আমারও আপনার কাছে প্রশ্ন, উনি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে মেয়েটিকে দেখেছিলেন? পুরো যে কনভারসেশন সেটা কি স্বপ্নে হয়েছিল নাকি বাস্তবে এমন ঘটা সম্ভব? উত্তর জানিয়ে লিখুন আমাদেরকে www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটিতে। আমি একটু বাবু ভাইয়ের কাছে যাই। বাবু ভাই, এই যে ছেলেটি, আমি আপনার জাস্ট মতামত জানতে চাচ্ছি যে এই যে ছেলেটি বলছে যে সে যখন আবার জেগে উঠল এবং জেগে উঠে দেখলো যে সে আসলে ঘুমিয়ে পড়েছিল, আপনার কাছে কত পার্সেন্ট চান্স মনে হয় যে এটা আসলে স্বপ্নের মধ্যেই ঘটেছে, আর কত পার্সেন্ট চান্স মনে হয় যে ব্যাপারটা বাস্তবেও ঘটতে পারে? অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মানে there's a chance that 70% chances that সে ঘুমিয়েছিল, অ্যাকচুয়ালি স্বপ্নে দেখেছে। কিন্তু 30% চান্স তার মানে আপনি এখন বাদ দিচ্ছেন না? There is always 30% chances because ওই ইসের আপনার
কারিন তো করতেই পারে অনেক আপনি সময়। অনেকবার বলেছেন এটা, এই জন্য আমি বলছি। হ্যাঁ, কারিন এই জিনিসটা করেই, মানে কেউ মারা গেলে তার ওই জিনিসটা রিপিটেশন করে করে দেখায়। রাইট। তো এটাই ছিল ঘটনা। আমি বাবু ভাইয়ের কাছে পরে আসব। আমি আফনান ভাইকে দিয়ে শুরু করি, তারপরে বাবু ভাই, তারপরে এখানে আবার চমৎকার মেডিকেলের যে ঘটনা সেটা আছে, তারপরে আবারও বাবু ভাইয়ের কাছে আসব। আশা করছি যে আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। তো আফনান ভাই, আপনার প্রথম ঘটনাটা আমরা শুনে ফেলি এখন। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে রাসেল ভাই আমি যে ঘটনাটি এখন শেয়ার করব, ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা আমি শেয়ার করব। এটা আমাদের এলাকারই একটা ঘটনা। তো রাজবাড়ী সদর থানারই একদম পাশে। বর্তমানে এটি বালিয়াকান্দি উপজেলার মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা। জায়গাটার নাম হচ্ছে বহরপুর। তো ওই গ্রামে দুইজন বন্ধু থাকতো, মানে সমবয়সী দুইজন। একজনের নাম ছিল ইমান আলী আর একজনের নাম ছিল রজব। তো এই দুইজনের খুব ভালো বন্ধুত্ব ছিল। আর ওই গ্রামেই আর একটা ছিল একজন, আমরা যেটা ওই যে অনেক সময় দেখতাম, একটা সময় গ্রামে হাটে বাজারে অনেকে জাদু খেলা দেখাতো, জাদু দেখাতো। দেখা যাচ্ছে যে আপনার একটা টাকাকে সে দ্বিগুণ করে ফেলেছে। তারপর দেখা যাচ্ছে যে মানে ব্লেড সে খেয়ে ফেলে পরবর্তীতে সেই ব্লেডগুলো আবার মুখ থেকে বের করছে। তারপর এরকম অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আমরা দেখতাম একটা সময় ছোটবেলায়। তো ওই গ্রামে এরকম আরেকজন লোক ছিল যে এই ধরনের খেলা দেখাতো। তার নাম ছিল রাজা মিয়া। আচ্ছা। তো এই রাজা মিয়া সবাইকে সে জাদু রাজা হিসাবে, মানে জাদুর রাজা হিসাবে সবাই খালি চিনতো আর কি। এরকম ছোটখাটো জাদু দেখাতো, লোকজন দেখতে জাদুর রাজা বলেই চিনত। তো রাজা মিয়ার কাছে একদিন ইমান আলী এবং রজব ওরা দুজন আসে, এসে বলে যে রাজা ভাই, আমাদেরকে একটু আপনি এটা কিভাবে জাদু করেন আমাদেরকে একটু শেখাবেন। তো রাজা প্রথমে রাজি হয় না, ওরা খুব করে ধরে। তো রাজা রাজি হয়। তো রাজি হওয়ার পরে রাজা তাদেরকে বলে যে তোরা দুজন আমাকে কয়েকটা কাজ যদি করে দিতে পারিস, যদি সাহসের পরিচয় দিতে পারিস, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখব যে তোদেরকে এটা শেখানো যায় কিনা। আচ্ছা। তো ওরাও রাজি হয় যে ঠিক আছে আমরা এটা করব। তো ওদের প্রথম যে মানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে রাজা মিয়া বলে ওদের গ্রামের কাছে একটা কবরস্থান আছে, সে কবরস্থান থেকে একটা লাশের হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আসতে হবে। এবং সে বলেও দেয় যে কবে যাবে, সেও বলে দেয় আমি একসময় বলবো, তখন তোরা গিয়ে ওই জিনিসটা নিয়ে আসবি। আচ্ছা। তো বেশ কিছুদিন পরে রাজা মিয়া ওদেরকে বলে যে কবরস্থানের উত্তর দিকে একটা নতুন কবর হয়েছে, তোরা পূর্ণিমার রাত্রে গিয়ে ওই কবরটা খুঁড়ে ওই লাশের হৃৎপিণ্ডটা নিয়ে আসবি। আচ্ছা। তো যাওয়ার পথে কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু ওদিকে কিন্তু কোনো নজর দেয়া যাবে না। আচ্ছা। তো রাজা মিয়া এবং মানে রাজা মিয়ার কথা অনুযায়ী ইমান আলী এবং যে রজব ওরা দুজন পূর্ণিমার রাত্রে রওনা দেয়। তো যখন যাচ্ছিল কবরস্থানের ঠিক একটু আগে দেখে যে একটা খেজুর গাছের নিচে একজন বুড়ি, মানে ওই সময় কিন্তু শীতের রাত ছিল আর কি, তো একজন বুড়ি একটা কম্বল মুড়িতে শুয়ে আছে। আচ্ছা। তখন যাওয়ার পথে বলতেছে যে বাবা তোরা কোথায় যাচ্ছিস? তখন বলছে যে আমরা তো একটু সামনে যাব। তখন বলছে আমি বুঝতে পেরেছি তোরা কবরস্থানের দিকে যাচ্ছিস, বাবা কবরস্থানের দিকে যাস না। তখন বলে যে আপনি এই মানে যাত্রা পথে একটা কাজ করতে যাচ্ছি, আপনি এখন বাধা দিচ্ছেন কেন? এরকম ওরা বেশ বকাঝকা করে বুড়িকে। আচ্ছা। বুড়ির কথা শোনে না। তখন ওরা কবরস্থানে যায়, গিয়ে দেখে সত্যি কবরস্থানের উত্তর দিকে একটি নতুন কবর হয়েছে, সদ্য কাঁচা বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে সেটা। তো ওরা ওখানে গিয়ে হাতে ছোট টর্চ লাইট ছিল, তো ওই টর্চ লাইট দিয়ে আলো জ্বালিয়ে ওরা কবরটা খোঁড়া শুরু করে। আচ্ছা। তো সবাই দুইজন মিলে কবর খোঁড়ে, দেখে হ্যাঁ ঠিক আছে নতুন কবর, ভিতরে লাশ একদম মানে কাফনের কাপড় ধবধবে সাদা। তো ওরা মানে ওদের শর্ত ছিল প্রথমে মানে মুখটা যেন কেউ না দেখে। আচ্ছা। জাস্ট মানে চাকু দিয়ে দ্রুত মানে বুকটা কেটে ভিতরে হৃৎপিণ্ডটা বের, কিন্তু লাশের মুখটা দেখা যাবে না, এরকম একটা শর্ত দিয়েছিল রাজা মিয়া। তো ওরা ঠিক যে কাজ করতে পাঠিয়েছে ওরা সেই কাজটি করে। ওরা চাকু দিয়ে হৃৎপিণ্ডটা কেটে বের করে নিয়ে আসে। এর মধ্যে হঠাৎ করে মানে রজব যে সে বলে যে আচ্ছা এই আমরা তো মুখটা দেখলাম না,
আচ্ছা। যার কার লাশ নিয়ে যাচ্ছি তার তো মুখ দেখছি না। তো ওরা এখন ইমান আলী বলে না না, লাশ রাজা তো দেখতে মানা করেছে। তো বলে যে না, তারপর একটু দেখি যে কারটা। তখন রাসেল ভাই যখন ওই লাশের মুখটা সরায়, তখন ওরা রীতিমতো দুজনই ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে একটু আগে যে মহিলাটাকে তারা দেখে এসেছিল, বলছিল যে বাবা ওদিকে যাস না, আসলে ওইটা সেই মহিলারই লাশ ছিল। ওরা দুজন দেখে খুব মারাত্মক ভয় পেয়ে যায় এবং দ্রুত তাড়াতাড়ি ওখান থেকে মানে কোনো মতে লাশটা মানে কবরটা আগের জায়গায় মানে করে আগের মতো করে দ্রুত চলে আসে এবং রাত্রেই রাজা মিয়ার বাড়িতে চলে আসে। তো রাজা মিয়ার কাছে ওই জিনিসটা মানে হৃৎপিণ্ডটা যখন দেয়, রাজা মিয়া বলে যে তোরা তো খুব সাহসের একটা কাজ করেছিস। আচ্ছা। তখন ওরা বলে যে আমরা তো ওই লাশের মুখটা সরিয়ে ফেলেছিলাম, আমরা তো দেখেছি যে ওটা একজন বৃদ্ধ মহিলার লাশ। তখন বলেছিল যে তোদের তো মানা করেছিলাম, তো যাই হোক তেমন কোনো সমস্যা হবে না, তবে কাজটা করা উচিত হয়নি, এরকম রাজা মিয়া বলে আর কি। আর তারপরে রাসেল ভাই মানে এরপরে একদিন বলে যে তোরা তো ভালো একটা কাজ করেছিস, তো এক সপ্তাহ পর একটা ডেট দেয় যে এই রাত্রে তোরা দুজন আমার বাড়িতে আসবি, তোদেরকে আমি কিছু জিনিস শিখিয়ে দেব। আচ্ছা। তো সত্যি এক সপ্তাহ পরে দুজন আসে। আসার পর ওরা যখন আসে দেখে যে উঠানে একটি ছাগলের মাথা বিচ্ছিন্ন বডি থেকে একটি উঠানে একটি ছাগল পড়ে আছে। তো আর একটা জিনিস আছে ভাই, ছাগলের মাথা থেকে বডি বিচ্ছিন্ন, কিন্তু একটা ফোঁটা রক্তও সেখানে নাই, এক ফোঁটা রক্তও সেখানে নাই। এবং ছাগলের পাশেই একটি জায়গায় একটা বড় আকৃতির পায়ের ছাপ সে দেখতে পায়, দুটো পায়ের ছাপ, মানে মানুষের যেরকম দুটো পা থাকে এরকম দুটো পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলো গোলাকৃতির এবং অসম্ভব রকমের বড়। তো দেখে ওরা বেশ ভয় পেয়ে যায় যে এখানে আসলে কি ঘটেছে, কি এখানে দাঁড়িয়েছিল। ওরা একটু ভয় পায়। তাই হোক সে রাজা মিয়ার বাড়িতে যায়, রাজা মিয়ার সাথে কথা বলে। রাজা মিয়া তখন ওদেরকে কিছু বিষয় শিখিয়ে দেয় এবং বলে যে এই জিনিসগুলো কার্যকর হওয়ার জন্য তোদেরকে আরো কিছু কঠিন কাজ করতে হবে। আচ্ছা। ওরা সেটা রাজি হয়। তখন এর মধ্যে কি হয় রাসেল ভাই, ওই ওদেরকে শিখিয়ে ওদেরকে আর একটা বিষয় আনতে দেওয়া হয় এবং বলা হয় যে একটি মহিলা যিনি সুইসাইড করেছেন, এমন একটি মহিলা, এবং সুইসাইড করতে হবে সে যেন গলায় ফাঁস দিয়ে মারা গেছেন এমন কাউকে। আচ্ছা। তো এই ফাঁস দেওয়া যেই দড়ি বা যে ওড়না বা যেটা দিয়ে যে ফাঁস দেবে, ওই জিনিসটা তাদেরকে নিয়ে আসতে হবে এবং ওই মহিলা কবর দেওয়ার পর তার পাঁজরের 3টি হাড় নিয়ে আসতে হবে। এই ধরনের একটা মানে ভয়ঙ্কর একটা বিষয় তাদেরকে আনতে বলা হয়। তখন ওরা এই জিনিসটা মানে চিন্তা করে আমরা কোথা থেকে এটা আনবো, এরকম মানে চিন্তা করতে থাকে। কিন্তু মানে এর মধ্যে ওরা মানে ওদের পাশের গ্রামেই একটা মহিলা মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওরা টার্গেট নেয় যে ওই মহিলার কবর থেকে ওই মানে নিয়ে আসবে এবং বহু কষ্টে মানে ওই মহিলার যেই ওড়নাটা ফাঁস দিয়ে সুইসাইড করেছিল সেটাও ম্যানেজ করে এবং ম্যানেজ করার পর এবং সত্যি কবর খুঁড়ে রাসেল ভাই ওই 3টে হাড় তারা নিয়ে আসছিল। আচ্ছা। নিয়ে এসে রাজা মিয়ার কাছে দেয়। আসলে রাসেল ভাই এই রাজা মিয়া ছিল একটা বড় ধরনের একটা ধান্দাবাজ। তো ও এই বিভিন্ন লোকদেরকে দিয়ে ওদেরকে দিয়ে বিভিন্ন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করার জন্য যে এলিমেন্টস গুলো প্রয়োজন এইগুলো আসলে ম্যানেজ করার চেষ্টা করছিল এবং এটা নিজের স্বার্থে কাজটা করছিল এবং ওদেরকে দিয়ে ওদেরকে একটা টোপ হিসাবে ব্যবহার করছিল যে বিপদ যদি পড়ে তো ওরাই পড়বে, সে পড়বে না। সেটাই। তো ওরা সত্যি ওই জিনিসগুলো এনে দেয় এবং এনে দেওয়ার পরে আর একটা বিষয় বলে থাকে যে পূর্ণিমার রাত্রে একটা বিশেষ মাঠে যেতে বলে। ওখানে বহরপুর গ্রামে একটা বিশাল একটা মাঠ আছে, বলে যে ওই মাঠে তোরা যাবি, যাওয়ার পরে দেখবি যে দুজন লোক, একজনের মাথায় কালো পাগড়ি আর একজনের মাথায় সাদা পাগড়ি, দুজন লোক মাঠের মধ্যে বসে কি যেন খাচ্ছে। তোরা দুজন চুপি চুপি গিয়ে ওর দুইজনই মাথা থেকে পাগড়িটা নিয়ে দৌড় দিয়ে চলে আসবি। তো ওরা ওই দিন ওই মাঠে যায় রাসেল ভাই। যাওয়ার পরে দেখে সত্যি তো দুজন লোক মাঠের মধ্যে মনে হচ্ছে কি যেন খাচ্ছে, মাঠ থেকে কি যেন নিয়ে খাচ্ছে। ওরা চুপি চুপি পিছনে গিয়ে রজব এবং ইমান এরা দুজন গিয়েই ওই পাগড়িটা নিয়ে দৌড় দেয়। দৌড় দেওয়ার পর পিছন থেকে অনেক ডাকাডাকি, কিন্তু ওরা তো আগের থেকে শিখিয়ে দিয়েছে পিছন থেকে ডাকলেও পিছন থেকে ফেরা যাবে না, এরকম বিষয় তাদেরকে বলে দেওয়া আছে। ওরা সত্যি পিছন দিকে তাকায় না। কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরে হঠাৎ ইমান আলী খেয়াল করে যে ওর সাথে রজব নেই। ও চিন্তা করে কি ব্যাপার, রজব কোথায় গেল। ও চিন্তা করে হয়তো বা দৌড় দিয়ে রজব আর একদিকে চলে গেছে, ও আর একদিকে চলে এসেছে। তো
ওই চিন্তা করে সে ওই পাগড়িটা নিয়ে, ইমান আলী নিয়েছিল সাদা পাগড়ি, তো ওটা নিয়ে সে যখন রাজা মিয়ার বাড়িতে রাত্রে যায়, গিয়ে দেখে যে রজব তার আগেই ওখানে চলে এসেছে এবং সে সেন্সলেস হয়ে রাজা মিয়ার উঠানে পড়ে আছে। তো রাজা মিয়া আচ্ছা। তাকে বেশ মন্ত্রতন্ত্র বা ঝাড়ফুঁক করে তাদেরকে মানে সুস্থ করে, কিন্তু রাসেল ভাই এই রজব কিন্তু ওই পাগড়ি আনতে পারেনি, হুম, সে আসলে আনতে পারে, সে ব্যর্থ হয়েছে, আচ্ছা, কিন্তু ইমান আলী এনেছিল। ওই ঘটনার পরে রাসেল ভাই রজব আস্তে 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 শুকিয়ে যেতে থাকে, আচ্ছা, মানে এমন ভাবে সে মানে শুকিয়ে গিয়েছিল যে কোনো মানুষ দেখলে মানে তার পিলে চমকে যাবে, এমন ভয়ঙ্কর তার চেহারা এবং এত চিকন হয়ে গেছিল রজব আলী, এবং ওইভাবে সে মারা যায়। তো একদিন মানে ইমান এবং এর ভিতরে কি হয়েছিল ভাই, যেহেতু ইমানকে দিয়ে রাজা মিয়া অনেক কাজ করে ফেলেছে, এখন কিছু কিছু বিষয় ইমান আলীকে শিখিয়ে দিয়েছিল এবং ব্ল্যাক ম্যাজিক দুইজন একত্রে প্র্যাকটিস করতো এবং এদের আসলে হিতাহিত জ্ঞানই হারিয়ে ফেলেছিল, যে আচ্ছা। ভালো করছে না খারাপ করছে, এরকম মানে অনেক বাজে কাজগুলো তারা দুজনে একসাথে করতো আর কি। এর মধ্যে রাসেল ভাই আমরা ইসের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম, ইমান আলীর কাছ থেকে, সেটা হচ্ছে এক রাত্রে ইমান এবং রজব দুজনে একই সাথে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছিল। তো সরি, ইমান মানে রাজা মিয়া আর কি। তো রাজা মিয়া ইমানকে বলে যে তুই একটু ঘরের ভিতরে যা, আমার একটু কাজ আছে। তো সে ঘরের ভিতরে গিয়ে বসে এবং রাজা মিয়া বাইরে অপেক্ষা করে এবং কি যেন তন্ত্রমন্ত্রগুলো পড়ছিল। হঠাৎ মানে ইমান আলী ফিল করলো মানে কি যেন ধূপ ধাপ করে দূর থেকে দৌড়ে দৌড়ে কিছু একটা আসছে, মানে মাটি কাঁপছে, মানে ভূমিকম্পের মতো। তখন সে ওই একটু কৌতূহল হয়ে, ওইটা পাটখড়ির বেড়া ছিল, তো পাটখড়ির বেড়া একটু ফাঁকা করে দেখলো যে আসলে বাইরে কি ঘটছে। তখন দেখলো যে রাজা মিয়ার সামনে একটা ভয়ঙ্কর আকৃতির কালো একটা জন্তুর মতো বসে আছে এবং রাজা মিয়ার সাথে কথা বলছে, এবং কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে মানে মানে খুবই মানে মোটা গলার একটা কণ্ঠ। তো এরকম কথা বলতে বলতে হঠাৎ রাজা মিয়ার মানে খুব করুণ স্বরে আর্তনাদ শোনা গেল। তো আর্তনাদ শোনার পরে সেও তখন ভয় থেকে বের হচ্ছে না ইমান আলী ঘর থেকে, এবং একটু পরে ইমান আলী মানে ফিল করলো যে ঠিক যেভাবে ধূপধাপ করে একটা জিনিস এসেছিল, ওই জিনিসটা ওইভাবেই দৌড়ে চলে গেল। তখন ও যখন ঘর থেকে বাইরে বের হলো, তখন কোথাও রাজা মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক রাজা ভাই করে ডাকাডাকি করে, তারপরে গ্রামের লোকজনকে সে ডেকে তোলে। পরে রাজা মিয়ার লাশ মানে একটু দূরেই 100 থেকে 200 মিটার দূরে তার লাশটা উদ্ধার করা হয়েছে ভাই। তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন ছিল, আর তার শরীরে একটা ফোঁটা রক্তও ছিল না, মনে হচ্ছে যে কেউ যেন ওর রক্তটা খেয়ে গেছে। তো এই ঘটনা ঘটার পর রসুল ভাই রজব মানে ইমান আলী অত্যন্ত ভয় পায়, এবং ভয় পাওয়ার পর সে মানে সব সময় মানুষকে বলতো যে আমাকেও তো মেরে ফেলবে রে, আমাকেও মেরে ফেলবে, আমি যেন কখন মরে যাই। তখন তার মস্তিষ্ক বিকৃত হতে শুরু করে। তার বাড়িতে রেখে দেওয়া হয় যখন, তখন অদ্ভুত রাসেল ভাই ওকে যখন বাড়িতে রাখা হতো বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হতো, কিন্তু সকাল বেলা দেখতো সে ঘরে নাই, এবং তাকে সেন্সলেস অবস্থায় কবরস্থানের গেটে পাওয়া যেত প্রত্যেক দিন। আচ্ছা, সে যে কিভাবে যেত সে নিজেও বলতে পারে না। এভাবে তার সে আস্তে আস্তে পাগল হতে হতে পুরো দস্তুর একটা উন্মাদে পরিণত হয়, এবং রাজবাড়িতে বিভিন্ন সময় সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, এবং কাউকে দেখলে সে বলতো আমাকে মেরে ফেলবে রে, আমাকে মেরে ফেলবে। তার কথাটা এরকমই ছিল সব সময়। এবং 2002 সাল পর্যন্ত আমরা ইমান আলীকে দেখেছি। এরপরে ইমান আলী যে কোথায় গেছে, আদৌ সে জীবিত আছে, মারা গেছে, বা কোথায় হারিয়ে গেছে, আজ 2002 সালের পরে আজ প্রায় 15 বছর 16 বছর ইমান আলীর আর কোনো হদিস নাই। হয়তো বা আছে বাংলাদেশের কোনো এক প্রান্তে, অথবা মরে গেছে, বা কোথায় আছে আমরা কেউ বলতে পারি না, তার ফ্যামিলির লোকও কিছু বলতে পারে না। তো আজকে রাসেল ভাই যে ব্ল্যাক ম্যাজিক, এর আগেও আমরা ব্ল্যাক ম্যাজিক, আমি বা উভয় অনেকেই আমরা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড অনেক ঘটনা বলেছি, মানে কৌতূহল যে মানুষকে কত করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। থ্যাংক ইউ সো মাচ। আমরা কয়েকটা জিনিস আফরান ভাই আপনি আজকে আসার জন্য আপনার ঘটনা শেয়ার করবেন, আমরা কয়েকটা জিনিস একটু বলতে চাই। সেটি হচ্ছে যে নতুন বছরে আমরা আরো একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে যে একটা ভার্চুয়াল ফটো এক্সিবিশন আমরা করেছিলাম, যেটা আমাদের ভূত এফএমের যে পেজটা রয়েছে www.facebook.com/bhutfm.russell, সেখানে গেলে আপনারা পাবেন। এবং আমরা চেয়েছিলাম যে আপনার এলাকার
যে হন্টেড প্লেস গুলো আছে বা আপনার এলাকার যা কিছু আপনার কাছে ভুতুড়ে মনে হয় বা ভয়ঙ্কর মনে হয় সেগুলো সাম্প্রতিক সময়ে তো এরকম একটা সময় ও এক সময় অসুস্থ হয়েছিল আর কি। জি। ও বেশ মানে আপনার মানে নিউমোনিয়া টাইপের আর কি, হাসপাতালে অ্যাডমিশন নিয়ে থাকতে হয়েছিল কিছুদিন। তো হাসপাতালে যখন ভর্তি হয় তখন হাসপাতালগুলো তখনকার সময় এত ফ্যাসিলিটেড ছিল না, মানে আলাদা আলাদা রুম এবং রুমগুলোর ভিতরে বেশ ফাঁকা ফাঁকা মানে পুরনো আর কি টাইপের ছিল। জি। যাই হোক, সন্ধ্যার পরে ওর সাথে ওর আম্মু থাকতো, রাতের বেলা ওর আম্মু আবার বাসায় যেত, আবার রাতে ব্যাক করে আসতো রাত 9টা-10টার সময়। তো একদিন মৃত্যু শুয়ে আছে আর কি। তো এরকম সময় দেখে একটা বারান্দার কাছ থেকে একটা ছোট বিড়াল, খুব ছোট বিড়াল, মানে কেবল হওয়ার থেকে একটু বড়, আচ্ছা, মিউ মিউ করছে দরজার কাছে বসে। এবং ওই বারান্দার মধ্যে হালকা একটা লাইট জ্বালানো ছিল, লাল বাতি, মানে যে নর্মাল যে আমাদের আগে ফিলামেন্ট বাল্বগুলো ছিল সেই বাল্ব, সেই বাল্বের আলো পড়ছে। আর ওদের রুমের মধ্যে সামান্য একটা লাইট লাগানো ছিল যে রুমে ও মানে শুয়েছিল। তো বেশ একটা কেমন জানি একটা মানে রহস্যজনক একটা বিড়ালটাকে লাগছিল দূর থেকে। এবং বিড়ালটা মোস্টলি হচ্ছে ব্ল্যাক, মাথার কাছে কালো, বডির বাকি অংশটা সাদা, এরকম মানে ছিটছিট আছে কিছু। তো বিড়ালটা মিউ মিউ করছে এবং ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তো ও জিনিসটাকে দেখে খারাপ কিছু ভাবে না বা ভয়ও পায় না, বাট ওর কাছে বেশ রহস্যময় লাগতে থাকে। তো কিছুক্ষণ তাকিয়ে থাকার পরও হাত দিয়ে বিড়ালটাকে এভাবে ডাকে এবং হাত দিয়ে জাস্ট ডাকার পরপরই বিড়ালটা আস্তে করে উঠে আসে, উঠে এসে ওর খাটের কাছে নিচে দাঁড়িয়ে থাকে। তো ওখানে দাঁড়িয়ে থেকে বিড়ালটা মিউ মিউ করছে। তো ওর ইচ্ছা করছে যে খাট থেকে নেমে বিড়ালটাকে ধরার। তো অনেক কষ্টে সে বিড়ালটাকে নিচে যেয়ে তুলে নিয়ে আসে, এনে তার বেডের পাশে রাখে এবং দেখে যে বিড়ালটা ঠিক তার কাছে বসে আছে এবং বেশ আদর নিচ্ছে আর কি, বিড়াল যেরকম করে আর কি। তো রাতের বেলা ওর মা যখন আসে তখন বিড়ালটাকে দেখে তার মা খুব মানে আপনার রাগ করে যে তুমি অসুস্থ এই বিড়াল কোত্থেকে পাইছো। তো বলে যে আমি বিড়ালটাকে আমি বারান্দায় পেয়েছি, ও আসছে এখানে আমার কাছে দাঁড়াচ্ছিল। তোর মা বলে না, বিড়াল তো রাখা যাবে না সাথে। আর ও আবার খুব একগুয়ে হয়ে যায়, মানে কান্নাকাটি, সে বিড়াল ছাড়বে না। তো ওর মা এটা নিয়ে খুব করতে থাকে, দেখা অসুস্থ, ওকে পাড়াপাড়ি করলে সমস্যা হবে। তো বিড়ালটাকে ওর কাছ থেকে নিয়ে ওর মা বলে আচ্ছা পাশে থাক, এখানে থাক, তোমার সাথে রেখো না। তো সে তারপরও ছাড়বে না, তারপর ওর মা বিড়ালটাকে সাইড করে রাখে। যেটা হয় বিড়ালটা মাটিতে শুয়ে চুপচাপ শুয়ে থাকে এবং ওর দিকে তাকিয়ে থাকে, মিউ মিউ করে, মানে ইটস লাইক এ পেট ক্যাট, এরকম একটা অবস্থা হয়ে গেছে, বিড়াল পোষা বিড়ালের মতো। ডাক্তার এসে বলে যে বিড়াল কোত্থেকে আসছে, ওর মা বলে যে বিড়াল তো এখানে পাইছে এসে। যাই হোক, কোনোভাবে বিড়ালটাকে ওর কাছ থেকে সরানো যায়নি, আশেপাশে থাকছে এবং যখন অসুস্থ হয়ে যায় বিড়ালটাকে ও নিয়ে যেতে চায় পাশে। তো ওরা কেউ নিবে না, ওর মাটা নিতে দিবে না, সে জোর করে বিড়ালটাকে বাসায় নিয়ে যায় সে। তো বিড়ালটাকে যখন নিয়ে যায়, বিড়ালটা ওর একেবারে মানে খেলার সাথীর মতো হয়ে যায়। এর মধ্যে কিছুদিনের মধ্যে বিড়ালটা একটু বড় হয়ে গেছে এবং বিড়ালটা আপনার ওইখানে মানে আপনার রুমের মধ্যে চলাফেরা করে, ওর বিছানায় শুয়ে থাকে, জাস্ট লাইক পোষা বিড়ালের মতো। কিন্তু ওর বাবা মার খুব মানে রাগ ছিল বিড়ালটার প্রতি। এই 2-1 মাস থাকছে, তারা তার সাথে মানায় নিতে পারেনি বিড়ালটার সাথে। ওর বাবা মা কি করে, ওই বিড়ালটাকে একদিন ওর বাবা প্ল্যান করে যে দূরে ফেলে দিয়ে আসা, এবং ওরা যথারীতি একজন মানে ওদের বাসার কাউকে আসলে বলে যে বিড়ালটাকে নিয়ে যেতে, এবং ওদের বাসার কেউ একজন বিড়ালটাকে নিয়ে চলে যায় দূরে। জিনিসটা ওকে জানানো হয় না। তো ও পরে যখন বিড়াল খুঁজে পায় না, বাপ মাকে বলে যে আমার বিড়াল কই, এই কই, বিড়াল একটা নামও দিছিল। তো বলে যে না, ওর বিড়াল তো কোথায় চলে গেছে আমরা জানি না, এটা তো নিজের থেকে এরকম চলে গেছে। তো কথাটা শুনে ও খুব মন খারাপ করে। কিন্তু রাতের বেলা ওদের বাসায় ওর মা শুনতে পায় যে ওর রুম থেকে বিড়াল ডাকতেছে, একটা বিড়ালের ডাক, হ্যাঁ, লাইক বিড়াল যেভাবে ডাকতো ঠিক জাস্ট লাইক দ্যাট। তো ওর মা বলে বিড়াল কোত্থেকে ডাকতেছে, এবং দেখে যে মানে ওর মা কি করে, বিড়ালকেও নিয়ে আসছে বা সামহাও এটা ব্যাক করছে। ওর মা আস্তে আস্তে রুমে যায়, যে দেখে যে রুম খালি, কোনো বিড়াল নেই, কিছু নেই, এবং ডাকটাও থেমে গেছে। তো ওর মা খুব এটা নিয়ে কনসার্ন যে বিড়াল ডাকে আবার গেলে থেমে যায়, উনি যখন আবার গেট লাগায় চলে আসে আবার বিড়াল ডাকে, এরকম একটা সিচুয়েশন। তো ওর মা খুব হয়ে যায়, সারা রাতি উনি এরকম মানে একটা প্রবলেমে পড়ে এবং উনি উঠে ড্রয়িং রুমে বসে থাকে শেষ পর্যন্ত। এবং এরপরে যেটা হয়, ওর মা এই বিড়ালের ডাকটা তার একটা মানে ফোবিয়ার মতো হয়ে যায়, সবসময় উনি বিড়ালের ডাক শুনতে পান, মানে রাত হলেই সন্ধ্যার পর থেকে ওরকম বিড়ালের ডাক শুনতে পান। তো একদিন রাতের বেলা ওর আম্মা নাকি যায় ওর রুমে, ও যখন ঘুমায় মানে ওই ঋতু ঘুমায় আছে এবং ওই বিড়ালের ডাক শুনে ওর আম্মু আস্তে আস্তে, তখন মনে করেন 10টা-11টা বাজে রাত, এরকম সময় উনি ওই রুমে যায়।
তো রুমে যে উনি ওই গেটটা যখন দিয়ে করতে থাকে, এখন উনি শুনতেছে ওই রুমের মধ্যে একটা গড়গড় গড়গড় করে শব্দ হচ্ছে, বিড়াল যেরকম শব্দ করে অনেক সময়, হ্যাঁ, কিন্তু বিড়ালটা মনে হচ্ছে একটু রাগ টাইপের, মানে গড়গড় করতেছে। তো উনি গেটটা খুলে যে উনি দেখে খুবই আশ্চর্য একটা জিনিস, যে একটা প্রাণীর মতো কিছু একটা, ইটস নট লাইক মানে কি বলে, মানুষের মতো না আবার বিড়ালের মতো না, কিন্তু মুখের কাছে মনে হচ্ছে কিচ্ছু নাই, একটা ইসের মতো দেওয়া, কাপড়ের মতো এরকম পরা, মানে একটা মানুষ যদি মাথা ঘুমটা দিয়ে রাখে, কাইন্ড অফ লাইক দ্যাট। এবং সেটা ওই নিতু শুয়ে আছে, তার মাথার কাছে গড়গড় গড়গড় করছে এবং শব্দটা একটা বিড়ালের মতো। উনি যখন রুমে ঢুকে সেই জিনিসটা ওনার দিকে মুখ ফিরে তাকায় এরকম, এন্ড অন্ধকারের মধ্যে, মানে আধো অন্ধকারের মধ্যে উনি বেশ ভয় পেয়ে যায় জিনিসটা দেখে যে এরকম কি, এবং ওনাকে দেখেই ওনার দপ করে সেটা চলে যায়, মানে ইটস লাইক মাটিতে পড়ে খাটের নিচে চলে গেছে। উনি চিৎকার করে ওঠে, মানে একটা সাউন্ড করে ওঠে, সাউন্ড করে লাইট জ্বালায়, ওর আব্বু আসে, এসে বলে যে কি হয়েছে। তো উনি বলে যে আমি এরকম প্রায় এখানে এরকম বিড়ালের ডাক শুনতাম এবং করতাম, যে মিতুকে ডাক দেয় যে তুমি কি কোন বিড়ালের ডাক শুনছো বা সামথিং লাইক দ্যাট। মিতু বলে যে আমি বিড়ালের ডাক শুনছি, মানে বিড়াল মনে হয় আসে এখানে। বলে আসে মানে, বলে জানি না, ও এখান থেকে আসে, এসে আমার সাথে দেখে, আমার সাথে খেলা করে এবং তারপর সে চলে যায়। তোমরা ওকে কি করছো, তোমরা ওকে ফেলে দিয়ে আসছো কোথাও? ওর মাকে জিজ্ঞেস করে। তো ওর মা বলে যে ওর এই ধরনের বিহেভিয়ার বেশ অ্যাবনর্মাল ছিল, সে বিড়াল ওর সাথে খেলা করে, বিড়াল আসে রুমে চলে যায়, জিনিসটা ওনাদের কাছে অ্যাবনর্মাল লাগে। এবং ওর আচরণগুলো খুব একটা চেঞ্জ হতে থাকে, মানে শি স্টার্টেড টু মানে বি লাইক আপনার এক্সেন্ট্রিক, মানে নিজের মতো হয়ে যায় সে, দেখা যাচ্ছে যে তার নিজের যে নর্মাল কাজগুলোও করে না। এবং ওর মা একজন ইসের সাথে কথা বলে যে আমার মেয়ের এরকম একটা বিড়াল পাইছিল, এরকম এরকম কাহিনী, এবং আজব কিছু কথা বলে যে রাত্রেবেলা ওর রুমের মধ্যে বিড়াল ডাকে এবং জিনিসটা খুব ভৌতিক কিছু, এরকম ভাবে ওর মার মনে হয় এবং কথা বলে একজনের সাথে। তখন উনি বলে যে আপনার মেয়ের হয়তো কোনো কিছুর নজর লাগছে বা কিছু, এবং অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের জিনিস এই পশু পাখির ফরম্যাটে এসে হাজির হয় আর কি। তো আপনি এক কাজ করেন, আপনার বাসাটা বন্ধ করে দেন, ওর ওই ইটা বলে। তো এটা বলার পরে উনি হুজুরকে মানে বলেন যে আপনি যে প্রসিজার করার আপনি করে দেন। আচ্ছা। তো ওই হুজুর এসে একদিন দিনের বেলা ওদের বাসার রুমের চারপাশে এরকম কিছু এরকম দোয়া লিখে বাসাটাকে বন্ধ করে দেন। তো যখন বন্ধ করে দেন, ওই দিন রাতে সন্ধ্যার পর থেকে রাসেল ভাই ওই বাসার আশপাশে মানে শুধু মনে হচ্ছে যে খুব মানে মানে রাগী বিড়াল যেরকম ঝগড়া করে সেরকম টাইপের গড়গড় গড়গড় বিড়ালেরটা, মানে খুবই মানে ভয়ঙ্কর টাইপের মানে লাগতে থাকে। এবং আশ্চর্যের ব্যাপার, বিড়াল ডাকটা শুনতেছেন উনি, ওর মা এবং ওর বাবা, আর কেউ কিন্তু শোনে না। আর ও ওখান থেকে পাগলের মতো বলতেছে তোমরা কি করছো, তোমরা ওকে আসতে দিচ্ছ না কেন, মানে ওই নিতু ভিতর থেকে বলতেছে। তখন ওর বাবা মা ওর কাছে যায়, বসে, এবং রাত্রে ওরা লাইটটা মানে জ্বালায় রুমে শোয়, এবং কিন্তু ওদের মনে হচ্ছিল কেউ একজন এসে মানে ওই রুমের মধ্যে ঢুকবে এরকম, এবং বিড়াল মনে মারামারি করতেছে ওখানে। এবং মানে খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ওদের, অ্যাকর্ডিং টু দেম, যারা এই সময়টা মানে স্পেন্ড করছে তারা বলছে যে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, কারণ হঠাৎ মনে হচ্ছে জানলা ভেঙে কেউ চলে আসবে, এরকম একটা অবস্থা। এবং মানে বিড়ালের কিন্তু বিভিন্ন রকমের ডাক আছে রাসেল ভাই, যেটা অনেক সময় খুব ভয়ঙ্কর লাগে। এবং এরকম চলে তাদের বাসায় একদম ফজরে আজান পর্যন্ত এরকম ডাক চলে। এবং দেখা যাচ্ছে নীতিও বেশ অ্যাগ্রেসিভ হয়ে যায় বিড়ালটার জন্য, যে মানে ও নিজেই বুঝতেছে না ও কি বলতেছে, যে মানে বিড়ালটার প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন, এরকম কিছু একটা ব্যাপার। এন্ড দেন ওই হুজুরকে আবার ডাকা হয়, ডাকার পরে ওর এসে বলে যে ওই হুজুর এসে বলে যে আপনার মেয়ের উপর প্রভাব খাটাইছে তো, এবং ওটা ওর কাছে ছিল, এটা সম্ভবত হাসপাতাল থেকে ওর আসছে কোন রকম পিশাচ এবং মানে জিন আর কি, যেটা আপনার এরকম করে, এবং ওকে ঝাড়ানো দরকার। তো ওকে ওরা ঝাড়ানোর পরে এবং বলে যে আপনারা পারতপক্ষে ওই বাসা থেকে চলে যান। বিড়ালটাকে কি করছিল তো জিজ্ঞেস করা হয়। তো যাকে দিয়ে পাঠানো হয়েছিল বিড়ালটা, সেটা হচ্ছে যে ওদের বাসায় একটা লোক আসতো, মানে যে কাজ করতো আর কি, ওই কাঠটাটের কাজ করতো আর কি, তার কাছে দেওয়া হয়েছিল। সে বলে যে বিড়ালটা কি করছিল, বলে যে আমি যে ওখানে ওই কাজের মহিলার ছেলের কাছে দিয়েছিলাম, সে যে দূরে ফেলে দিয়ে আসছিল। তো পরে কাজের মেয়ের ছেলেকে ডাকা হয়, বিড়ালটা কোথায় ফেলছিল। তো সে বলে যে এখান থেকে মানে আমাদের বাসার থেকে দূরে ওইখানে নদী ছিল তখন, এখনো আছে মনে হয়, ওই যে আপনার ওই ইসের দিকে, যেটা নাকি হাজারিবাগটাক ছাড়া যে জায়গাটা। তো বলে যে নদীর কাছে নিয়ে বিড়ালটাকে ছেড়ে দিছে। তারপর কি মানে কাজের ছেলেটাকে যে ওখানে যে ছেড়ে দিছে।
তো বলে কি আশ্চর্য ব্যাপার, তো বিড়ালটাকে যখন ছাড়ছে সে নাকি মানে বের হয়ে একটা লাফ দিয়ে পানিতে পড়ছে এবং পানির তলে চলে গেছে, সে মানে ডুব দিয়ে পানির তলে চলে গেছে এবং হয় না। এবং ওই ছেলেটার যে বিড়ালটাকে ছাড়ছিল তার নাকি অনেক জ্বর আসছিল এবং সে এমন ভয় পাইছিল ওই ছেলেটা, এবং সে এমন ভয় পাইছিল যে সে আর ওই মানে ধারে কাছে কতদিন ওই বাসার এখান থেকে আসে নাই। এবং ওই ছেলে নাকি অনেক ভয় পাইতো এবং রাতের বেলা কি জানি ওর কাছে আসতো, এরকম মানে বলছে যে লম্বা টাইপের মুখ নিয়ে এসে ওকে ভয় দেখাইতো। ওকে, সো ওই নিতুরা ফাইনালি আর কি যে ওখান থেকে মানে নিতু চলে যায় আর কি, অন্য জায়গায় ওরা বাসা ভাড়া নিয়ে থাকে আর কি, ওখানে থাকে না। এবং মানে কারণ বাবা মা চায় না যে ছেলে মেয়ের কোনো এই ধরনের অনিষ্ট হোক বা সামথিং লাইক দ্যাট। এই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আশা করছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি 80 FM and do ফুর্তি। Bhoot FM, the night comes alive with Grami. আজকে এখন এই মুহূর্তে আফনানের কাছে, আফনান ভাইয়ের কাছে না, এখন চলে যাব আমরা ফারনানের কাছে। এবং ফারনান তার যে ঘটনাটা, আপনারা সবাই মেডিকেলের ঘটনা অনেক পছন্দ করেন, তো এই ঘটনাটি মেডিকেল নিয়েই। চলুন আমরা এই ঘটনাটি শুনে আসি সরাসরি আমরা ফারনানের কাছ থেকে। যে সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন এমবিবিএস ডক্টর এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। মানে ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো উনি ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যে কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো সেই লাশগুলোকে পোস্টমর্টম করা। আচ্ছা, তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে ঠিক তার প্রায় মাসখানিক ধরে এরকম বেওয়ারিশ আসে নাই। আচ্ছা, অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সে রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে, মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। আচ্ছা, তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগে থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না, রেগুলার কাজের মতো রেগুলার করে থাকেন। তো উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কারণ এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেননি। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষত চিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল। খুবই ভয়ানক একটা অবস্থা, যে কেউ লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এইরকম অবস্থার লাশ সে কখনই দেখেনি। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেজন্য উনি যেটা করলেন যে সে রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে, এরকম মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। তো উনি তখন মনে হচ্ছে লাইফ আছে, হ্যাঁ, হাত পা নড়তেছে এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টর ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? সেও বলল যে হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার।
তো তারপরে ওনারা পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে দেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটাকে যে কেউ দেখবে তার মনে এটার একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। তো এই জন্য সে কিছু পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা, তো তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার, তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। উনি নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আশেপাশের ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু কিছু রিক্সা যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সেই রাত্রে কোনো কিছুই ছিল না। সেই একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তো বা তাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা, এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়ল। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। আচ্ছা, তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটায় এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালে আবার ফিরে যাই। সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না, আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল, সে তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল। এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দেব। উনি একটু চিন্তা করলেন যে না, ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি, এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এইভাবে দিব যে রিক্সাওয়ালাটা বসা ছিল, ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল, মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে মানে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। আচ্ছা, তো উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বাজার বা এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়। এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার, আমি ভাড়া লাগবে না, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন। আচ্ছা, এই কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বলল না। এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যেটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকে, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল, তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে, এরকম কিছু একটা। বা কোনো মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো বা নিতে আসবে, সে মানে কোন দরিদ্র মানুষ দাবি করবে এরকম কিছু একটা। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল, এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল। এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে, তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়লো যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে
ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে ওই প্রেসক্রিপশনটাতে। এবং ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিকশাওয়ালাটা দিয়েছে এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন। জাস্ট এই কথাটুকু লেখা ছিল। আচ্ছা, তখন এই কথাটা পড়ে সেই একদম যেটা বলবো যে একদম ঠান্ডা হয়ে গেল, যে এটা কি লেখা আসলে এবং এটা আসলে কে, ওই লোকটা কে ছিল আসলে এবং তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিকশালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি এবং আসলে কে ছিল সে, তার সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টেম করে আসছে ওই লাশটাই নাকি রিকশাওয়ালাটা। সে বেশ ভয় পাচ্ছিল এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয় এবং হাসপাতালে যে যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই একজন রিকশাওয়ালার লাশ ছিল এবং তাকে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সে ওখানেই মারা যায়। তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বোর্নগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। আফনান বলছে আবার আফনান, দুজনের নাম খুব কাছাকাছি। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ফুর্তি। Booth FM, the night comes alive with Graminphone. Welcome back. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই। আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং আর কিছুক্ষণের মধ্যে আরো একটা ইমেইল পড়বো। তার আগে আমরা আপনাদের কিছু মেসেজ পড়ে ফেলতে চাই এবং দেখতে পাচ্ছি যে আমাদের আঞ্জুম সাদিয়া লিখছেন যে তিনি আমাদের শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও জাকির হুসাইন, এমডি রবিউল ইসলাম, শাহজাহাল রিসান জুনুন, আরফা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন অনিন্দতে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শিকদার, আমাদের সঙ্গে আছেন শাহাদ অনিক, এমডি ইমন, আরিয়ান জাহিদ আমাদের সঙ্গে আছেন, এমডি আরিফ হুসাইন আমাদের সঙ্গে আছেন, তৃষা চৌধুরী এছাড়াও আছেন দেখতে পাচ্ছি, এবং তিনি সাথে আছেন, শুনছেন ফ্যামিলির সবাইকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। তহুরা আমাদের সঙ্গে আছেন এবং তিনি বাবু ভাই এবং আফনান ভাই তাদের ঘটনা ভালো লাগে সেটা জানিয়েছেন। অন্তর এসডি আমাদের সঙ্গে আছেন, আহাদ অনিক আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন সৌভিক, কলকাতা থেকে সৌভিক দাস। মেহেদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মারুফুর রশিদ, এছাড়াও আছেন ফারাবি আহমেদ থেকে শুরু করে আরো অনেকে। তো যাই হোক, আমি যেটা করবো এখন সেটা হচ্ছে সরাসরি বাবু ভাইয়ের একটা ঘটনায় চলে যাব, তারপরে আবার ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আমি চলে যাচ্ছি এই মুহূর্তে বাবু ভাই সেকেন্ড স্টোরির জন্য। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আমার কাছে শেয়ার করেছেন অ্যান্ডি ওয়েস্ট পাম বিচে থাকতো। আচ্ছা, এখন কোথাও থাকে আমি জানি না। সো অ্যান্ডির দাদার ঘটনা অনেক পুরনো আর কি, অনেক পুরনো দিনে। সো সেই সময় ইটস প্রবলি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা সময়ের ঘটনা। সো ওনারা থাকতেন আপস্টেট নিউ ইয়র্কে তখন। তো ওনার দাদা একদিন, অ্যান্ডির দাদা একদিন আপনার
শহরে গিয়েছিল কোন একটা কাজে। মানে তখন ওনার যে থাকতে জায়গাটা ছিল আপনার বেশ একটু গ্রাম টাইপের একটা জায়গা, সেখান থেকে শহরে গিয়েছিল। তো শহরে গিয়েছিল, শহরে যে তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা দোকান চালাতো আর কি, সেখান থেকে কিনে উনি ফিরছিলেন। এবং ফিরতে ফিরতে দেখা গেছে সন্ধ্যার পর হয়ে গেছে, এবং তখন ওই অংশটাতে ঘোড়ার গাড়িতে আসতে হতো, কারণ তাদের ছিল না, মানে এই মডার্ন ট্রান্সপোর্টেশন তেমন ছিল না। কিছু গাড়ি ছিল, সেগুলো ওইরকম রাস্তায় চলতো না। যাই হোক, তা এক জায়গায় এসে ওনাকে নেমে যেতে হয়, কারণ ওই জায়গাটাতে আর কি ওই যে ঘোড়ার গাড়ি যে সে আর সামনে যাবে না, তার হাঁটা পথ ধরে কিছু দূর যেতে হবে, যে সেখান থেকে পরে তার করতে হবে আর কি, অন্য কিছু নিতে হবে। যাই হোক, উনি ঘোড়া গাড়ি থেকে নেমে যান, সন্ধ্যা হয়ে যায়, বেশ ঠান্ডার সময়, আপস্টেট অনেক ঠান্ডা। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, তো যেতে যেতে যে দেখেন যে মানে বেশ অন্ধকার হয়ে গেছে রাস্তা, এবং তখন একটা ভয় ছিল যে ওরকম অঞ্চলে অনেক সময় উল্ফ থাকে, বেশি ঠান্ডার সময় উল্ফ চলে আসে বাইরে। তো এই ভয়টা উনি খুব বেশি পান আর কি। ভয়টা বেশি পাওয়ার জন্য উনি হেঁটে হেঁটে ওখানকার যে একটা ছোট অংশ যেখানে নাকি কিছু দোকানপাট হোটেল টোটেল আছে এরকম জায়গা, ওই জায়গাটা খুঁজে বের করেন। হেঁটে যে একটা হোটেল উনি পান, মোটেল আর কি, পুরোনো মোটেল। তো সেই মোটেলে উনি ওঠেন। ওঠার পর বলে যে মোটেলে বলতেছে যে এখন তো বেশ ঠান্ডা পড়ছে, এখানে আপনার বেশি একটা সিট নেই, তুমি এই পাশে একটা রুম আছে, রুমটা তুমি নিতে পারো, বেশ ছোট যদিও, এবং ওটার হিটিং ঠিক মতো কাজ করে না, সো বি কেয়ারফুল। তো তাকে বলে দেয় যে আরেকটা জিনিস হচ্ছে ওই মোটেলের যে ইসেকে বলে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে তুমি যে মোটেলে থাকবে রাত 8টা 9টার পর হাঁটাহাঁটি করবা না বেশি, এখানে আসলে ঝামেলা হয়। বলছে কি ঝামেলা? ঝামেলা মানে ঝামেলা, ডিস্টার্বেন্স, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তুমি 8টার পরে 8টা 9টার পরে হোটেল আর করবা না, আর তুমি বেরোবেই বা কেন? ঠান্ডার সময় তোমার হিটিং কাজ করছে না আমাদের এখানে ঠিক মতো, এবং ওই যে প্যাসেজটা শিডিউল মানে করিডোর ওখানেও কাজ করে না ঠিক মতো। তো যাই হোক, ওনার কোনো চয়েস নাই, অ্যান্ডি দাদা ওখানেই উঠেন, এবং যখন যান রুমটা ওনাকে খুলে দেন। খেয়াল করেন যে রাস্তা মানে যে প্যাসেজের দুই পাশে রুম আছে, এবং লাস্টের যে রুমটা ওনাকে থাকতে দিচ্ছে তার অপোজিট আর একটা রুম, এবং এর মাঝখানে কিছু দূর কয়েকটা রুম নাই আর কি, মানে জায়গাটা মানে পুরোপুরি আপনার বন্ধ। ওখানে কি আছে বা একটা রুমই অত বড় কিনা উনি বুঝতে পারেন না। যাই হোক, যে রুমটা তাকে থাকতে দেয় সেই রুমটা মোটামুটি সাইজ ঠিক আছে, মানে একজন মানুষ থাকার জন্য সিঙ্গেল বেডরুম। উনি ওঠেন, উঠে ওখানে মোটামুটি চেক ইন করেন, ফ্রেশ শেষ হয়ে উনি থাকেন। তো রাত্রেবেলা উনি বসে আছেন, একসময় চিন্তা করে যে নাথিং টু ডু, সে তখন পর্যন্ত হিটিং এও কোনো কলাপস করে নেই, ভালোই করতেছেন। তো উনি ঘুমায় যান। তো উনি যখন ঘুমায় যান, এক সময় উনি হঠাৎ করে বেশ ঠান্ডা লাগতেছে ওনার। উঠে বসে দেখে যে উনি নর্মাল একটা গেঞ্জি পরে ঘুমাইছিলেন, গায়ে কোনো ভারী কাপড় নাই, জাস্ট কমফোর্টার, এবং দেখে বেশ ঠান্ডা হয়ে আছে রুমের ভিতরে। তো উনি বুঝেন যে ওই যে বলছে যে হিটিং সিস্টেম কাজ করে না এটা। তো উনি তাড়াতাড়ি উঠে উনি করতে যান, কাপড় পরাতে যান, গায়ে চাপাতে যান। তো এর মধ্যে উনি শোনেন রুমের দরজা নক হচ্ছে, টক 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 করে নক হচ্ছে। তো উনি জিজ্ঞেস করে যে হু ইজ দিস, কোনো উত্তর নাই, এবং উনি আবার জিজ্ঞেস করে হু ইজ দিস, এবং তখনও কেউ সাড়া দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে আবার উনি মানে চিন্তা করে গেটের সামনে যায়, জিজ্ঞেস করে হু ইজ দিস, কোনো উত্তর নাই। তো উনি আবার ব্যাক করে বিছানায় শুতে যান আর কি। এই সময় আবার নকটা পড়ে দরজায়, তো হু ইজ দিস। তো ওই পাশ থেকে একটা নারী কণ্ঠে বলতেছে ম্যারি, এরকম মানে ফিস করে বলছে ম্যারি। তো কণ্ঠটা এমন ভাবে বলছে যে উনি মনে হচ্ছে যে ওনার গুজবাম্প হয়ে গেছে ঘাড়ের কাছে। হি ওয়াজ কাইন্ড অফ স্কেয়ার্ড, সে একটু ভয় পেয়ে যায় যে এরকম ভাবে বলতেছে। তো উনি বলতেছে, আবার জিজ্ঞেস করে হু ম্যারি, হ্যাঁ বলে উনি আস্তে করে দরজাটা আস্তে করে খুলে ফেলে। তো দরজাটা যখন খুলে ফেলে উনি দেখে ওই পাশে কিছু নাই, ঠান্ডা একটা বাতাস রুমে প্রবেশ করলো আরো, কারণ করিডোরটা আরো ঠান্ডা, এবং দেখতেছে যে করিডোরের সামনে ওই যে দরজাটার ওইখানে আপনার একটা দাঁড়ায় আছে, একটা মেয়ে দাঁড়ায় আছে। আর মেয়েটা যে দাঁড়ায় আছে দরজাটা খুলে, সে কিন্তু পুরো দেখতে পাচ্ছে না, কৃষ্ণাঙ্গ মেয়ে, মানে একজন ব্ল্যাক মেয়ে দাঁড়ায় আছে, মানে চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। তো উনি জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার দরজা নক করছিলে একটু? তো বলতেছে ইয়েস। বলে কি? বলে কি আমি ভয় পাচ্ছি। কেন? বলে কি ওরা আমাকে ধরে নিয়ে যেতে আসবে। কে তোমাকে ধরে নিয়ে যেতে আসবে? নো, হুজ গোনা কাম টু গেট ইউ। তো বলতেছে ওরা আসবে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। তো বলতেছে যে তুমি কি মানে তুমি হোটেলের জানাইছো ম্যানেজারকে? তুমি এটা কিছু না বলে গেটটা ঠাস করে লাগা যায়। তো উনি রুমের মধ্যে ঢুকে একটু শব্দ হয়ে যায়, কি বললো? এসে বললো যে ম্যারি ধরে নিয়ে যেতে আসবে, এবং বেশ উনি চিন্তায় পড়ে। চিন্তায় পড়ার পর উনি আবার যে বিছানায় বসে, এবং কিছুক্ষণ পর যথারীতি আবার ওনার দরজা টকটক করে নক হচ্ছে। আচ্ছা। তো উনি জিজ্ঞেস করে হুজ দিস, এবং এইবারও কোনো উত্তর নাই, মানে সেম থিং, দরজার মধ্যে ঠকঠক করে নক হচ্ছে, কোনো উত্তর নেই। তো উনি এবার উঠে বলতেছে যে তুমি কি সেই ম্যারি? আর ইউ দ্য ম্যারি? আর ইউ ম্যারি? তুমি কি আমাকে করতেছো, মানে আর ইউ নকিং এট দ্য ডোর? তো ওই পাশ থেকে আবার বলছে ম্যারি।
তো উনি এবার গেট খুলছে, এইবার দেখে ওনার দরজাতেই দাঁড়ায় আছে কৃষ্ণাঙ্গ মেয়েটা। সে বলছে আমি ভয় পাচ্ছি, আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তখন উনি রাগ করে উঠছে, একটু রাগ করে উঠে বলছে যে তুমি কে, আমি চিনি না, তুমি আমার রুমের দরজা নক করতেছো রাতের বেলা, হোয়াটস গোয়িং অন, তোমার কি কোনো প্রবলেম আছে? তাহলে তুমি এক কাজ করো, হোটেলের ইকে ডাকো, আমি ডাকতেছি রিসেপশনকে, দাঁড়াও, মানে তাহলে তোমার কি প্রবলেম আছে, অথবা ইউ ক্যান টেল মি যে প্রবলেমটা কি। এই বলে উনি ঘুরে যায়, ওখানে যে একটা বেলের মতো ছিল আর কি, সুইচের মতো, একটা চাপ দেয়। তো চাপ দিতে যে তাকায়, ফিরে তাকায়, দেখে যে মেয়েটা নাই দরজায়। তো মেয়েটা দরজা নেয়, উনি বলে কি ব্যাপার, কোথায় গেল? সো ই গট কিউরিয়াস, উনি আবার ভাবে যে আমি কি মানে এমন কিছু দেখলাম যে মানে কাউকে অফেন্ডেড করে ফেললাম, বা মেয়েটা আসলে প্রবলেমে ছিল। উনি নিজের রুমে দরজা খুলে উনি হাঁটে, দেখে যে ওই প্যাসেজটার মধ্যে লাইট নেই, অন্ধকার হয়ে আছে। আচ্ছা। আর সামনের যে রুমটা, সেটার দরজা একটু খোলা। তো উনি করে কি, আস্তে আস্তে যায় যে ওই রুমে ঢুকে উনি দেখে অন্ধকার, মানে ওই রুমের ভিতরে দেখা যাচ্ছে না, মানে লাইক জমাট বাঁধা অন্ধকার টাইপের। তো উনি আবার ফিরে আসে রুমে এসে খুঁজে দেখে কিছু পায় না। ওনার নিজের ব্যাগ ঘাটে যে ওনার যে একটা লাইট ছিল ওই সময়কার, এরকম বড় লাইট পাওয়া যেত রাসেল ভাই, সেই লাইটটা খুঁজে উনি বের করে পথ চলার জন্য, ওইটা নিয়ে আসে। এসে উনি ওই রুমের দরজার মধ্যে ঢুকে লাইট জ্বালায় হয় কি, উনি যেটা দেখে, মানে এটা মানে ভেরি মানে একটা ডেঞ্জারাস থিং ওনার জন্য, যে মেয়েটাকে দেখছে ওই মেয়েটা দড়ি থেকে ঝুলে আছে, লাইক গলায় দড়ি নেওয়া টাইপের, এরকম ঝুলে আছে। এবং ওনাকে দেখে ঠাস করে চোখ মেলে মেয়েটা, আচ্ছা, ফট করে চোখ খুলে ফেলে। এটা দেখে উনি মানে লাইটটা ফেলে দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে। উনি খুবই ভয় পায়, করিডোর থেকে দৌড়ে যায়, নিচে যায় ম্যানেজার এসে চিৎকার চেঁচামেচি শুরু করে। ম্যানেজার ঘুমাইছিল, ম্যানেজার উঠে আসে, এসে বলে কি হয়েছে, বলে আমাকে তোমরা কোথায় রাখছো, এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে, এসে তোমরা এই কোয়াইট বলে ওকে চুপ করায়, বলে কি বি কোয়াইট বলে নিয়ে আসে, হাত ধরে নিয়ে আসে উপরে। এসে করিডোরে দেখে ঠিকই লাইট জ্বলতেছে, এবং ওই যে রুমটা বন্ধ। আচ্ছা। এবং ওনার যে বাতিটা পড়ে আছে সেটা দরজার সামনে পড়া, ওনার লাইটটা পড়া, এটা বন্ধ, ওই রুম বন্ধ। বলতেছে এই রুমে কেউ থাকে না, তুমি কেন বেরিয়েছো? বলে কি আমার এখানে নক করছে। বলে কি তোমার রুমে যেই নক করছে তুমি কেন বেরোলে? ইউ শুডন্ট হ্যাভ কাম আউট, তোমাকে বলা হয়েছে না রাত্রেবেলা বেরোতে না? বলতে তোমরা এখানে জ্যান্ত লাশ রেখে দিছো, এইখানে মানুষ ফাঁসি নিছে, এখানে কেউ আসে, ও চিল্লাচিল্লি শুরু করছে। তখন ম্যানেজার তাকে ডেকে বসাচ্ছে, ডকায় বলে তুমি একটু বসো। বসে ম্যানেজার বেল চাপ দিয়ে আরেকজনকে আনছে রুমকে, সে আসছে, এসে বলছে যে তুমি চাবি নিয়ে আসো সামনের রুমে। সো ওই লোক চাবি নিয়ে আসছে, আসার পর ওনাকে নিয়ে গেছে, যে ওই রুমটা খুলে দেখে যে রুমটার মধ্যে কিছুই নাই, লাইট মারে, রুমটা পুরো অন্ধকার, আসবাবপত্র আছে, সব কিছুই নেই। বলছে যে ইজ ইট পসিবল যে কাউকে মেরে ঝুলায় রাখলে তুমি যতটুকু টাইমে আসছো লাশটাকে সরায় নাও? বলে নাও। তখন বলতেছে যে এখানে একটা অকারেন্স ঘটছিল অনেকদিন আগে, এবং সেই অকারেন্সটা প্রায় মানুষ এরকম কিছু একটা দেখে। মেরি নামে একটা মেয়ে এখানে বাসা থেকে পলায় আসছিল, এবং সে এখানে থাকে, এবং রাতের বেলা সে গলায় দড়ি নেয়। আচ্ছা। হ্যাঁ, সে ফাঁসি নিয়ে মারা যায়, এবং অনেকেই এখানে এটা দেখে, এবং এর জন্য তোমাকে বলা হয়েছে রাত্রেবেলা এখানে বেরোতে না। এবং অনেক জায়গায় হোটেলে সেট আপ করা থাকে এরকম জিনিস, আমাদের এখানে সেট আপ কিছুই নাই। এবং দ্যাট ওয়াজ ওল্ড এজ, মানে ওই সময় কিন্তু এরকম সেট আপ ওইভাবে হতো না। হ্যাঁ, এখন যেমন বাণিজ্যিক ভাবে এগুলো হয়ে গেছে। তো বলে যে তোমাকে এর জন্য মানা করেছিল বেরোতে না। উনি বলে আমি রুমে আর থাকবো না, আমি তোমাদের লবিতে বসে থাকবো, আমি তাও রুমে থাকবো। তো যাক, ওনাকে রুমে নিয়ে আসে, লবিতে উনি রাত কাটায়, সকালবেলা উনি বের হয়ে চলে আসে। সো এটা ওনার একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট রিলেটেড টু দিস, বাই সেইং দিস, রাসেল ভাই আমি বলতে চাই, এই যে কারিনের ব্যাপারটা আমি বলি, হ্যাঁ, দিস ইজ অল লিঙ্কড আপ। মানুষ কিন্তু সে ম্যারিকে বা কাউকে দেখে না। যেটা হয় যে ও যে মারা গেছে, ওর সাথে যে কারিন যে আছে সে ওখানেই রয়ে গেছে, এবং সে কিন্তু মানুষকে বারবার দেখা দিচ্ছে, রিকল করাচ্ছে জিনিসটা। এবং কারিনের মূল পারপাসটাই হচ্ছে বারবার দেখানো যে দিস, মানে এই আত্মাটা এক্সিস্ট করে, এই আত্মাটা এখানে এসে দেখাচ্ছে, এটাই তার পারপাস, এবং সে ভয় দেখা মানুষকে। আচ্ছা। এরকম একটা ছোট ইনসিডেন্স আমি বলতে চাই রাসেল ভাই, যদি একটু সময় দেন। দ্যাট ওয়াজ উইথ, আমি তখন ফার্নানকে নিয়ে সিলেট গিয়েছিলাম কয় বছর আগে। ফার্নান কয় বছর আগে? 2 বছর, 2015 ফার্নানকে নিয়ে গিয়েছিলাম। তো তখন আমরা ওখানে যে একটা হোটেলে উঠি রাসেল ভাই, হোটেলটার নামটা আমি কিছু বলবো না, পুরাতন হোটেল, অনেক পুরানো হোটেল, এবং মানে বেশ মোটামুটি ওখানে ভালো মানুষই উঠতে বোঝা যায়। আচ্ছা। এবং উঠে নিয়ে আমাদেরকে ওই হোটেল একটা রুম দেয়, যথারীতি ওইরকম ভেতরে উপর উঠায় নিয়ে একটা জায়গায় রুম দেয়। এবং রুমটা উঠেই কেন জানি আমার কাছে একটু মানে খটকা লাগতে থাকে রাসেল ভাই, হোটেলটার রুমটা কেমন জানি মনে হয় বেশি পুরানো, মানে আমার নিজের কাছে অস্বস্তি লাগতে থাকে। এবং এক পর্যায়ে ফারহান জানে আমি থাকতে চাই না, আমি বলি ভালো লাগতেছে না, হোটেল থাকবো না। সামহাও আমি ম্যানেজারকে ডাকি, ডেকে বলে আমি এখানে থাকবো না, ভালো লাগতেছে না হোটেলটা।
কেন আমি বলছি আপনার এখানে ভালো লাগতেছে না, আপনার সবকিছু আমার পানীয় পুরান মনে হচ্ছে, নোংরা মনে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি ওটা ওইরকম নোংরা ছিল না, বাট সামহাও আমার কাছে কেন জানি এটা মানে লিভেবল মনে হচ্ছিল না। সো এনিওয়েজ রুমটা থেকে বের হয়ে আসি, ম্যানেজার আমাদেরকে অফার করে তাদেরই আর একটা হোটেল আছে কোথাও ট্রান্সফার করে দেওয়ার জন্য। তো ওখান থেকে বেরিয়ে আসি, ফারনানকে নিয়েই চলে যাই। সে যখন চলে যায় পরে ফারনান আমাকে বলতেছে, এটা কিন্তু আমার আর ফারনানের ডিসকাশন, কখনো এগুলো প্রকাশ করি না মানুষের কাছে, অনেক কথা বলবো, অনেকে বিশ্বাস করবে না। হ্যাঁ, তো ফারনান আমাকে বলতেছে, ভাই আমি একটু আগে একটা জিনিস দেখছি, আপনার কি মনে হয় এটা? আমি বলছি, কি দেখছিস? বলে, যে রুমে আমাদেরকে দিছিল ওই রুমের মধ্যে আমি দেখছি, মনে হলো যে বিছনার কাছে একটা মেয়ে বসে আছে। মেয়েটা নর্মাল একটা মেয়ে, চুলানা। আপনি কি দেখছেন? আমি স্যার বেটা, এই রুমে তো আমি আর তুই গেছি, ওখানে আবার একটা মেয়ে কোত্থেকে বসে থাকে, এরকম তো কিছু দেখিনি। ও ভাই আমি মনে হয় দেখছি। আমি বললাম, আচ্ছা কি আই ডোন্ট নো, ওদের কোনো রুম সার্ভিস বা কেউ ঢুকছিল এখানে, আই ডোন্ট নো। এনিওয়েজ পরবর্তীতে আমরা ওই হোটেল বা রুম সম্বন্ধে বিজড়িত এই ধরনের কিছু কাহিনী শুনতে পাই, এবং শোনার পর কিন্তু গুজবাম্প হয় আমাদের রাসেল ভাই। ওকে, যে এরকম একজন কেউ মারা গেছিল এখানে, এরকম কিছু একটা কাহিনী শুনে আমাদের কিন্তু গুজবাম্প হয় রাসেল ভাই। ওকে, সো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আসলে অদ্ভুত ব্যাপার, এবং এটা কেউ বিশ্বাস করুক না করুক, এটা আসলে তা দিয়ে কিছু যায় আসে না, কিন্তু ঘটনাটা যে ঘটেছে সেটাই সবচেয়ে বড় কথা। আমি বলেছিলাম যে সেকেন্ড আওয়ারে আমি একটা ইমেইল পড়বো, তার আগে বলি সামিহা জাহিন, তারপরে আশরাফুল মাহমুদ অ্যাশ আমাদের সঙ্গে আছেন, মানে সবাই যারা ইনবক্স করছেন তাদেরটা পড়ছি। ফারাবি আহমেদ আমাদের সঙ্গে আছেন, নীরবা হাসান, পিয়াল ইসলাম শান্ত, হাসিবুল ইসলাম শান্ত, হাসিবুর রহমান, নিলয় পোদ্দার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দিব্যজিৎ পাহাড় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আদিব এ খান, মাইদুল বিপ্লব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তারিকুল ইসলাম তারেক, এমডি সালমান শাহ, ফাতিন আমাদের সঙ্গে আছেন, জান্নাতুল নাইম আমাদের সঙ্গে আছেন, এম জাহান আমাদের সঙ্গে আছেন, সাদাক হোসেন আছেন এমডি শাকিল হোসাইন, এছাড়াও তাহিদুর রহমান, মিতুল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ইমরান, মেহেদি হাসান, ফয়সাল রায়হান আমাদের সঙ্গে আছেন, বিশাল আমাদের সঙ্গে আছেন আরো অনেকে যারা ইনবক্স করছেন। এবং আমি বলছিলাম যে দেশের বাইরে থেকে যারা কেউ যদি এখন অ্যাপ দিয়ে আমাদেরকে সরাসরি শুনে থাকেন, তাহলে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি ইনবক্স করুন, উইল কল ইউ। আর আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই, সেই প্রসঙ্গে পরে আসছে। এখন চলে যাব একটা ঘটনায়, যে ঘটনাটি এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এটি একটি ইমেইল, যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে আপনি ভালো আছেন। আমি রাকিব হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। কয়েকদিন আগে যখন শীতকালীন ছুটিতে বাসায় গিয়েছিলাম, তখন আমার সাথে একটি ঘটনা ঘটে। জানি না ঠিক কি কারণে আমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল। ভালো লাগলে ভূত এফএম লিসনারদের পড়ে শোনাবেন। দূরত্ব অনেক বেশি হয়, আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়। বাসায় আসলে বরাবরের মতোই মা আর আপুর কবরের পাশে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি। ওখান থেকে ফেরার আগে সাধারণত একটা মোনাজাত করে আসি। সাধারণত দেখা যেত দিনে ব্যস্ত থাকার কারণে আমি রাতে বেশিরভাগ সময় যেতাম। রাত 11টা বা 12টা কোনো ব্যাপার ছিল না। বরাবরের মতো এবারও বাসায় এসে মায়ের কবরের পাশে দাঁড়িয়েছিলাম। রাত তখন আনুমানিক 12টা বাজবে। আনুমানিক বললাম কারণ আমি ফোনটা রুমে চার্জে দিয়ে রেখে গিয়েছিলাম। মায়ের কবরের যে দিকটা একটু ধারণা দেই, কবরের সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, পাশে ছোট একটা কলা বাগান, আর একটু এগিয়ে গেলেই একটা 3 রাস্তার মোড়, পাশে একটা কবরস্থান। আমার হাতের ডান সাইডের পাশে বেশ কটা বাড়ি। সাধারণত দিনের বেলায় বাসায় এসে ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করার কারণে দিনে বাসার দিকে কারোরই খোঁজ নেওয়া হয় না। বরাবরের মতো মোনাজাত শেষ করে বাসায় ফিরছিলাম। হঠাৎ মনে হলো অনেকগুলো মানুষ এইদিকে এগিয়ে আসছে। একটু সামনে এগিয়েই বুঝতে পারলাম সামনে একটা লাশ, আনুমানিক 20-25 জন মানুষ এইদিকে নিয়ে আসছে। আমার মনে হলো কি ব্যাপার, কে মারা গেছে এইদিকে? কই, বাবা তো সেরকম কিছু বলল না। আর লাশের সাথে সাধারণত এত কম মানুষ থাকে না, আর কেনই বা এত রাতে দাফন করতে হবে? তো যাই হোক, আমার মনে হলো অনেক রাত, এজন্য হয়তো মানুষ এত কম। লাশ নিয়ে আমরা যখন সবাই সামনে আসলো, দেখলাম এদের একজনকেও আমি চিনি না। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কে মারা গেছে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু ইশারায়
তাদের সাথে চলতে বলল। আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করব। সত্যি বলতে ভয় জিনিসটা তখন পর্যন্ত কাজ করেনি, কারণ আমি সাধারণত গ্রামের মানুষদের খুব বেশি একটা চিনি না। ভাবলাম হবে হয়তো কেউ গ্রামের, আর অন্ধকার তো, তাই হয়তো কাউকে সেভাবে দেখতেও পাচ্ছি না আর চিনতেও পারছি না। 7-5 না ভেবে আমি তাদের পিছু নিলাম। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করে একজন এগিয়ে এসে আমাকে লাশের খাটিয়া ধরতে বলল। সত্যি বলতে কি, আমি কোনোদিন লাশের খাটিয়া ধরিনি। মা এবং আপু যখন মারা যায়, ভাইয়ারা আমাকে খাটিয়া ধরতে দেয়নি। পরিবারে আমি ছোট কিনা এই জন্য তারা মনে করত আমি কোনোভাবে ভয় পাবো। কিন্তু আজকে এরা আমাকে হঠাৎ করেই বলছে এই কাজটা করতে। একটু ঘাবড়ে গেলাম। তখন বললাম, আসলে এরকম কোনো অভিজ্ঞতাই আমার নেই, এই কাজটা আমি করতে পারবো না। লোকটা এমন চোখ করে আমার দিকে তাকালো, আমি অনেক অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কারো চোখ যে এমন হতে পারে আমার জানা ছিল না। তো বাধ্য হয়ে যখন খাটিয়া ঘাড়ে নিলাম, সত্যি এত ভারী জিনিস আমি কখনো বহন করিনি বলে আমার মনে পড়ে না আমি এত ভারী কোনো জিনিস কখনো বহন করেছি। একটা মানুষ, তার ওজন আর কত হতে পারে? স্বাভাবিক হলে 70 কেজি, সেখানে 4 জন মিলে ধরেছি 70 ভাগ। বুঝেন ওইটা কত কমে যাওয়ার কথা, কিন্তু আমার কাছে মনে হলো ওজন আনুমানিক 3 মণ তো হবেই। খুব কষ্ট হচ্ছিল। তো আমি ভাবলাম সামনের কবরস্থানটিতে হয়তো নিয়ে যাব, কিন্তু কি সামনের কবরস্থানে না গিয়ে আরো সামনে তারা এগোতে থাকলো। ধীরে ধীরে লোকালয় ছেড়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসা হলো আমাদের। এই জায়গাটা আমি চিনি। ভাবতে লাগলাম, কি ব্যাপার, এদিকে তো কোনো কবরস্থান নেই, তাহলে ফাঁকা এই জায়গায় কোথায় কবরস্থ করবে এই লাশটাকে? খাটিয়া থেকে যখন লাশটা নামানো হলো, তখন জানাজার জন্য প্রস্তুত হলো সবাই। ভাবেন, রাত প্রায় আনুমানিক 1টা বাজতে চলেছে। এখানে বলে রাখা ভালো যে এতগুলো মানুষ ছিল যে আমরা একটা লাশ আশ্চর্যজনক হলেও কারো কাছে একটা লাইট ছিল না। এবং সব থেকে আমার কাছে অবাক লেগেছে এই বিষয়টা, চাঁদের আবছা আলোয় এত দূর পর্যন্ত আমরা আসলাম। জানাজা শেষে যখন লাশটাকে কবরস্থ করতে হবে, তার একটু আগে আমি একটু সাইডে গিয়ে জুতার হুক লাগাচ্ছিলাম। এরপর যখন সেটি লাগিয়ে লাশের কাছে আসলাম, সব থেকে অবাক করার মতো বিষয় ঘটে তখনই। আমি দেখলাম একটা মানুষও নেই। সামনে খাটিয়া, লাশ পড়ে আছে। ব্যাপারটা আমার কাছে খুব অবাক লাগলো। নিমেষে এতগুলো মানুষ কিভাবে গায়েব হতে পারে? বুঝতে পারলাম খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে আমার সঙ্গে। আমি ভাবলাম আমাকে এবার এখান থেকে কেটে পড়তে হবে। একটু কৌতূহল বশত লাশটাকে দেখতে ইচ্ছে করলো। এটা আমাদের গ্রামের কার লাশ? তাই এগিয়ে গিয়ে যখন কাপড়ের মুখটা খুলে লাশটাকে দেখলাম, লাশের চোখ চেহারাটা দেখে আমি আঁতকে উঠলাম, কারণ লাশের চোখ দুটো ছিল খোলা। কি ভয়ানক দৃষ্টি! খুব ঠান্ডা কিন্তু ভয়ানক সেই দৃষ্টি। রক্ত আমার হিম হয়ে আসার উপক্রম। ওখান থেকে ফিরবো, ঠিক তখনই আমার নাম ধরে সেই লাশটা ডেকে উঠল। আমি বুঝতে পারছিলাম না আসলে আমার সাথে এসব কি হচ্ছে। দৌড় দিতে ধরবো, দেখি সামনে একটা খাটিয়া, তার সামনে আরেকটা লাশ। এই খাটিয়া আবার কোত্থেকে আসলো? হঠাৎ করে দ্বিতীয় খাটিয়া থেকে কাফনে মরা লাশটা সামনের দিকে এগোতে লাগলো, আমার দিকে এগিয়ে আসছে। একবার ভাবেন, আমি আর সহ্য করতে পারিনি, নিজের সেন্স ধরে রাখতে পারিনি। শুধু এটুকু মনে হচ্ছিল আমাকে এখান থেকে পালাতে হবে। খুব খারাপ একটা কিছু ঘটতে চলেছে আমার সঙ্গে। সেন্স যখন ফিরল, শুনলাম দূরে মসজিদে আজান দিচ্ছে, ফজরের আজান। এই ভরা ঠান্ডায় আমি ফাঁকা জায়গায় সেন্সলেস হয়ে পড়েছিলাম সারা রাত। চিন্তা করেন কি ভয়াবহ অবস্থা। পরে বাসায় ফিরে আসি। আসার পরে রুমের দরজা খোলাই ছিল। বাবা হয়তো বুঝতেই পারেনি আমি বাইরে ছিলাম। বুঝতে পারলে হয়তো অনেক খোঁজাখুঁজি করতে এতক্ষণে। এটাকে জাস্ট একটা দুঃস্বপ্ন ভেবে সেদিনের মতো ঘুমিয়ে পড়েছিলাম। জানি না কি ঘটেছিল সেই রাতে আমার সঙ্গে আর কেন ঘটেছিল। রাকিব হাসান ফেসবুকের আইডিও দিয়েছেন। আমি ধরে নিচ্ছি যে আপনি যা বলছেন সেটা 100% সত্যি, এবং সেটা যদি সত্যি হয় তাহলে সত্যিই খুব ভয়ঙ্কর।
আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, কারণ নতুন অতিথি নিয়ে আসতে হবে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি 88 FM and Drew Furti. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আমাদের একজন অতিথির কাছে। তিনি ঝালকাঠি থেকে এসেছেন এবং আসলে এত দূর থেকে ঢাকায় জার্নি করে এসে তারপরে আবার এখানে আপনাদের সঙ্গে যে ঘটনা শেয়ার করছেন, এটাই অনেক বড় একটা ব্যাপার এবং এটা আমি একটা আমার সৌভাগ্য মনে করি যে এখান থেকে মানে অনেকে ঢাকা থেকে আসতে অনেক কষ্ট হয়ে যায়, সেখানে ঝালকাঠি থেকে এখানে এসে ঘটনা শেয়ার করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট ভূতাত্মার প্রতি ভালোবাসার কারণেই উনি এসছেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার। এন্ড আশা করছি যে আমার ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই ফেসবুকে যে আমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টের যে অবশ্যই তার নাম উল্লেখ করে প্লিজ দুটো কথা লিখবেন, কারণ এত দূর থেকে এত কষ্ট করে ঘটনা বলতে আসাটা আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি। চলে যাচ্ছি আপনার ঘটনা, আপনার নামটা প্লিজ একটু বলবেন, ঝালকাঠিতে কোথায় বাসা আপনার? হ্যালো লিসনার, আমার নাম হাবিবুর রহমান মাহিন। ঝালকাঠিতে থানার সামনে বাসা আমার। থানার সামনে আপনার বাসা। চলে যায় আপনার ঘটনায়। হ্যাঁ, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা এটা। আমার ফুপি ছিল, মানে আমার বাবার আপন চাচাতো বোন। জি জি জি। তো সে ঢাকায় থাকতো, তার 2 মেয়ে ছিল আর একটা ছেলে। তো মেয়ে দুজন বিয়ে দেওয়ার পর তাদের সংসারটা একদম ছোট হয়ে যায়। তো খুব শান্তিতেই ছিল, তার একটা ছোট সংসার, ছোট পরিবার, খুব শান্তিতেই ছিল। তো হঠাৎ করে 2009 সালের দিকে কোনো একটা কারণে আমার ফুপার আর কি চাকরিটা চলে যায়। চাকরি চলে যাওয়ার পর মানে একমাত্র ফুপাই ছিল যে মানে ইনকাম করতো আর কি পরিবারের মধ্যে। তো ইনকাম যেহেতু নেই, তাই আর কি ঢাকা শহরে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তো তারা ঝালকাঠি আর কি শিফট করে চলে যায় গ্রামের দিকে। তো গ্রামের দিকে চলে যাওয়ার পর তার গ্রামেই আর কি তারা পার্মানেন্টলি থাকে। তো ফুপা তখন তার জব হিসেবে আর কি দোকানদারি করা আর কি বেছে নেয়। আচ্ছা। তো নদীর ওপার, গ্রামের থেকে নদীর ওপার গিয়ে দোকানদারি করতো। তো গ্রামে আসলে একটা কথা প্রচলিত যে মানে মেয়েদের ক্ষেত্রে যে চুল মানে ছেড়ে আর কি হাঁটাটা নিষেধ ছিল। আচ্ছা। তো আমার ফুপুর একটা অভ্যাস ছিল, সে আর কি চুল মেলে আর কি হাঁটাচলা করতো বেশিরভাগ সময়। তো আমার ফুপু একটা টাইম মানে তার মানে স্বভাবের কিছু পরিবর্তন হচ্ছিল। সে ফুপার সাথে আর কি কেমন জানি একটু কথা বলতো, মানে একরকম আর কি তাকে দেখতে পারতো না, এরকমের একটা কিছু। তো এক রাত্রেবেলায় ঘুমানোর সময় ফুপু আর কি হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়, উঠে বসে পড়ে। তো বসে পড়ার পর সে বসে বসে ঘুম রাখছে আর কি কেমন যেন। তো ফুপা পাশে শোয়া ছিল, সে ঘুম থেকে উঠে যায়। উঠে যাওয়ার পর সে জিজ্ঞেস করলো যে কি হলো, তুমি ঘুম থেকে উঠে গেলে কেন? তো ফুপু কোনো রেসপন্স দিচ্ছিল না। বলে তারপর অনেকবার জিজ্ঞেস করছিল তোমার হয়েছে কি, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তো কোনো রেসপন্স দিচ্ছিল না, সেভাবে ঘুম রাখছিল। তো অনেকক্ষণ পর নিজের ইচ্ছায় ফুপু আর কি ঘুমরানি থেমে দিয়ে সে নিজে শুয়ে পড়লো। তো পরের দিন সকালে উঠে ফুপা তাকে জিজ্ঞেস করলো তুমি কালকে রাত্রে এরকম করছিলে কেন? বলে কোন সময় কালকে রাত্রে? কালকে তো আমি তো ঘুমিয়েছিলাম, আমার শরীর খুব ক্লান্ত ছিল। বলে কেন, কালকে রাত্রে তো তুমি ঘুম থেকে উঠে এভাবে ঘুমরাচ্ছিলে। তো বললো যে কই না তো। তো এরকমের করে কিছুদিন মানে অনেক দিন গেল, তার মানে স্বভাবে পুরো একটা পরিবর্তন আসছে আস্তে আস্তে। ফুপার সাথে ঝগড়া হচ্ছিল কোনো কারণ ছাড়াই। তো এরকমের ঝগড়া হওয়ার কারণে তো ফুপা মনে করলো যে মেন্টালি কোনো ডিপ্রেশন ভুগছে কিনা, যে আমাদের আগেরটা অবস্থা ভালো ছিল, এখন হয়তো আমরা নিচে নেমে গেছি, এই ধরনের কোনো চিন্তা ভাবনার কারণে এরকম হচ্ছে কিনা। তো ডাক্তারের কাছে নিয়ে গেল ফুপুকে। ডাক্তার তো টেস্ট দিল, টেস্ট করানোর পর কোনো রকমের রিপোর্টে কোনো রোগ ধরা পড়েনি বা কোনো হয়নি। তো গ্রামের মানুষ আসলে ওই আধ্যাত্মিক বিষয়গুলোর উপরে খুব বিশ্বাসী, তারা মানে ওঝা টোঝা এই জাতীয় বিষয়ের উপরে খুব মানে বিশ্বাস করে। তো আশেপাশ থেকে পরামর্শ দিয়েছিল যে আপনারা এই দেখেন, ওঝা দেখান বা কোনো ভালো একটা আলেম ওলামা দিয়ে দেখান যে কিছু হয়েছে কিনা। তারা কিছু হলেই আর কি বা এগুলোর জন্য পরামর্শ দেয়। তো এক হুজুর আছে আর কি, মানে আমার ওই গ্রাম থেকে প্রায় আরো 2-3টা গ্রাম পরে। তো উনি খুব মানে ভালো মানে দেখতে পারে।
তো উনি করছে কি মানে ওনার আর কি সে কাজও হয়, উনি বছরে একবার আসেন আর কি, উনি এসে চাকরি করে, মানে আদালতে চাকরি করে, তো উনি একবার আসে। তো ওনার কাছে সরাসরি নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পর তো সিরিয়ালে যখন ফুপু আসছিল তো ফুপুকে বসানো হলো, তো হুজুর আসলো। হুজুর আসার সাথে সাথেই ওনার দিকে যখন তাকালো, হুজুর বলল যে আমি সরি। এখন ফুপা জিজ্ঞেস করলো সরি মানে, বিষয়টা বুঝলাম না। বললো যে আপনার সাথে আমি আলাদাভাবে 5 মিনিট কথা বলতে চাই। বলে আচ্ছা ঠিক আছে। তো ফুপুকে শরীর দিয়ে আলাদাভাবে যখন রোগী সব দেখা হলো, আলাদাভাবে কথা বলতে চাইল। বলে দেখেন আপনার স্ত্রীর উপরে একটা বদজিন আচর করেছে, যেটা আমার সাধ্যের মধ্যে নাই। আর দ্বিতীয় কথা, এর বিরুদ্ধে যদি আমি লড়তে যাই তাহলে আমারও ক্ষতি হতে পারে, এমনকি আমার পরিবারেরও ক্ষতি হতে পারে। তো বললো যে তা আমি কি করতে পারি? বলে দেখেন আপনি অন্য কোনো ওঝা টোঝা দিয়ে দেখান, বাট এই রিস্ক আমি নিতে পারবো না। ঠিক আছে, তা অন্য কেউ দেখালে হয়তো হতেও পারে। তো ফুফা তখন আর কি চলে আসলো। ফুফা তখন ওই বিষয়টাকে অতটা গভীরভাবে নেয়নি। আচ্ছা, যে কি না কি হয়েছে হঠাৎ করে অতটা বিশ্বাসের মধ্যে আনতে পারিনি। কিন্তু এরপর থেকে যে ঘটনাটা, মানে এরপর থেকে যা ঘটছে তা একদমই বিশ্বাস করার মতো না, যা চোখে মানে ফুফা কখনো আদৌ আশা করেনি। এক রাত্রেবেলায় ফুফুকে পাওয়া যাচ্ছিল না, তো হঠাৎ করে সবাই খোঁজা শুরু করলো যে কি হয়েছে, ফুফুকে পাওয়া যাচ্ছে না। গ্রামের সবাই খোঁজা শুরু করলো। তো হঠাৎ করে মানে সারা রাত্র খোঁজার পর ফুফুকে পাওয়া গেল একটা বট গাছের উপরে, সিঁদুর পরানো বট গাছের উপরে। তো ফুফুকে অনেক রিকোয়েস্ট করা হলো যে নামো নামো নামো, তো ফুফু নামলো না। তাকে অনেকবার নামানোর চেষ্টা করলো, সে খুবই রাগী, সে নামবে না, তাকে নামানোই যাচ্ছে না। তো একটা সময় সে মানে দুর্বল হয়ে পড়লো, এমন যেন মনে হচ্ছে ঘুরে পড়ে যাচ্ছে গাছ থেকে। তো এই সময় একজন গাছে উঠে তাকে ধরে নামালো। তো এরকম ধরে অনেক দিন অনেক চলছে। তো আমি আদৌ তখন এই কাহিনী আর কি এগুলো আমার জানা ছিল না। তো আমি আমার এক দাদা মারা গেল, মানে আমার দাদার আপন ভাই, ছোট ভাই, আমার সম্পর্কে দাদা, তো আমার ফুপুর আবার সম্পর্কে আপন চাচা হয়। তো আমি মৃত্যু সংবাদ শুনে আমি গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর মানে ফুপুর বাড়ি থেকে মানে অল্প কিছু দূর আর কি দাদার বাড়ি। তো আমি বাড়ি গিয়ে সবাইকেই দেখলাম, বাট ফুপুকে দেখলাম না। তো আমি জিজ্ঞেস করলাম আশেপাশে যে ফুপু কেন আসলো না, তার তো আসার কথা, তা সে আসলো না কেন? তো বললো যে ফুপু তোমার, একজন আমাকে বললো তোমার ফুপুর কি হয়েছে, সে নাকি মরা বাড়ি আসতে পারে না, তার নাকি কি সমস্যা আছে। তো বললো যে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যে দেখছি। তো আমি হেঁটে ফুপু বাড়ি গেলাম। তো যাওয়ার সাথে সাথে ফুপু আমাকে জড়িয়ে কেঁদে দিল যে বাবা কেমন আছো এই সেই। বললাম আমি মানে হ্যাঁ হাইটে দিয়ে বললাম যে ফুপু তুমি কেমন, যে তোমার চাচা মারা গেল, তুমি মরা বাড়ি গেলে না, এটা কেমন? বলে বাবা আমি তো মরা বাড়ি যেতে পারি না। বলে কেন মরা বাড়ি যেতে পারো না, এটা কেমন কথা? বলে বাবা আমি মরা বাড়ি গেলে ও আমাকে রাত্রিবেলায় খুব মারে এবং ও আমাকে মানে প্রচুর জ্বালায়। আমি বলছি যে মানে কি মারে? আমি বললাম কি মারে? বললো ও হচ্ছে বদজিন। বলে বদজিন মানে এই টাইপের? আমি তত মানে ওটার উপরে ততটাই না। আমি তখন বললাম যে এগুলো কি বলো? বলে বাবা তুই বুঝবি না, আমার খুব মানে সমস্যা করে। তো বললো তারপর আমি মনে করে বসে অল্প কিছুক্ষণ পর তারপর চলে আসলাম। তো ফুবা অনেক ওঝা দেখিয়েছে, অনেকে দেখিয়েছে। তো এট লাস্ট একজন মানে শিববাড়ি আর কি, মানে ঝালকাঠি বিখ্যাত শিববাড়ি, তো এখানে ওঝা আছে। তো সেখানে এক ওঝাকে দেখালো। তো উনি 3টা তাবিজ দিয়েছিল। তো মোট 7টা তাবিজ লাগবে, তো 3টা তাবিজ দিয়েছিল। তো বলে যে 3টা আপাতত নেন, আরগুলো পরে দেব। তো ফুবা বললো যে সবগুলো একসাথে দিলে হয় কি? তখন উনি একটু মানে রিয়েক্ট করলো, যে মানে রাগ দেখালো যে আপনাকে যেটা বলছি সেটা করে। তো ওই তাবিজগুলো যখন ফুবুর গায়ে লাগানো হলো, তখন ফুবু মানে এক রাত্রেবেলা উঠে বলতেছে যে তুই পারবি না আমার সাথে এই করতে, তুই তাবিজ আনছিস ঠিক আছে, তোর খবর আছে, তুই এগুলা করতে যাচ্ছিস ঠিক আছে, বলতেছে তুই এই করতে যাচ্ছিস, এগুলা ঠিক না। তো আমি বলছে যে মানে ফুবা বলছে যে তুমি কি বলছো? আসলে ফুবু তখন নিজের হয়ে বলছিল না, আসলে ও বলাচ্ছিল যে তুই তাবিজ লাগাইছিস, তোর খবর আছে ঠিক আছে। হ্যাঁ, তারপরে মনে করেন একদিন বর্ষার সময় তখন আমার ফুপু তার ছেলেকে বললো যে তুই নদীর ওপার গিয়ে কেরোসিন তেল নিয়ে আসে। তো তখন বললো যে আম্মু বাসায় তো কেরোসিন তেল আছে, আমি কেন কেরোসিন তেল আনতে যাবো? বলে আন, দরকার আছে, কালকে আবার কে যাবে কেরোসিন তেল আনতে? তো ছেলে বললো যে মা প্রতিদিনের মতো তুমি আমাকে আজকে চুমু দিলে না কেন? তো বললো যে দেখ বাবা আমি যদি আজকে তোকে চুমু দিই তাহলে ও তোর ক্ষতি করবে। তাই বলে বাচ্চা তো ছোট মানুষও বুঝে নাই, তো চলে গেছে ওপার। তো রাত্রেবেলায় 9টার সময় আমার ফুপা তার ছেলে আসলো, এসে দেখলো যে ঘরের বাতি নিবানো।
তো ফুবা বললো যে হয়তো বা তোর মা ঘুমিয়ে গেছে তাই বাতি নিবে না, তুই তোর মাকে দিয়ে ঘুম থেকে উঠা, আমি হাত পা ধুয়ে আসছি। তো পরবর্তীতে ফুবা যখন পুকুরে গেল পা ধুতে, তখন ও বাচ্চাটা চিৎকার দিল জোরে, যে তখন ও দৌড়ে দিয়ে ফুবা দেখে যে ফুবু একটা ইসে দড়িতে ফাঁসি অবস্থায় ঝুলে আছে, আর অল্প মানে মাটি থেকে কিঞ্চিত হালকা শূন্যের উপরে। তো পরবর্তীতে মানে তখন তো মানুষ ওটা নিয়ে গবেষণা করার সময় নেই, একটা মানুষ মারা গেছে, তখন সবাই নিয়ে মানে করতেছিল, তো লাশটা আনার কেউ সাহস পায়নি। তো আমার এক ফুবা ছিল, সে নামাজ কালাম পড়তো, সে দোয়া দুরুদ করে লাশটাকে নামালো, পুলিশ পোস্টমর্টমে নিয়ে গেল। তো পোস্টমর্টমের রিপোর্ট সবকিছু আসার পর মানে কোনো ধরনের মানে আত্মহত্যা, গলা দড়ি এই ধরনের কিছু পাওয়া যায়নি। তো পরবর্তীতে একদম মানে সুইসাইড কেস হেডে কোনো কিছু মানে পাচ্ছে না পুলিশ এগুলা, ঠিক আছে। তো কিভাবে নেবে, মানে এমন একটা সিচুয়েশন ছিল, ফাঁসির দড়িটা ওভাবে ফাঁসিতে আর কি মরার কথা না, মনে হচ্ছে কি জানি মেরে ওখানে ফাঁসিতে ঝুলিয়ে রাখছে। তো এই নিয়ে আর কি অনেক দিন অনেক ঝামেলা গেল। তো পরবর্তীতে ওই বাড়িতে থাকতে মানা করলো, যে কেউ বাড়িতে থাকবেন না ওই রাত্রিবেলায়। তো পরের দিন সকালবেলায় মানে আমাদের যে দাদা বাড়ি সেখানে সবাই রইলো। তো পরের দিন সকালবেলা এক লোক যে বললো, আপনারা কি ওই রাত্রিবেলায় ওই বাড়িতে কেউ ছিলেন? বলে না তো, আমরা কেউ বাড়িতে ছিলাম না, বাড়ি তো সম্পূর্ণ তালা মেরে আমরা চলে আসছি। বলে আমি রাত্রিবেলায় আমি বাড়ি যাচ্ছিলাম, ওই বাড়ির পাশ দিয়ে, তখন শুনলাম কান্নার আওয়াজ। আমি হয়তো ভাবছি যে স্বাভাবিকভাবে যে কান্নার আওয়াজ, যেহেতু ওটা ওই আপনারা তো মারা গেছে মানুষ, এখানে বাড়িতে কান্নাকাটি করবেন এই স্বাভাবিক। কিন্তু বলতেছে যে না, আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, তাহলে কান্নাকাটি করবে কে? তো এ নিয়ে মানে সবাই একটু অবাক হলো যে কি বলে কান্নাকাটির আওয়াজ। তো আমার যে আমাদের মধ্যে মুরব্বী ছিল, আমাদের সবাই আলোচনা করলো যে বাড়িটার মধ্যে আসলে বন্ধক টন্ধক দেওয়া উচিত, নাহলে এটা পরবর্তীতে ক্ষতি হতে পারে। তো পরবর্তীতে এক হুজুরকে ডাকা হলো, বললো যে আপনি সে বাড়ি বন্ধক টন্ধক করতে পারে। তো সেকে বলা হলো, সে বললো যে আমার সাথে একজন সক্ষম লোক লাগবে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, কে মানে সক্ষম লোক হবে? তো একজন সিলেক্ট হলো, সে বললো নিজের ইচ্ছাই বললো যে হ্যাঁ আমি করব কাজ আপনার সাথে। তো আসরে নামাজের পর সে কিছু বালি, তারপরে আগরবাতি, মোমবাতি এগুলো নিল, ইনস্ট্রুমেন্ট, তারপর কি জানি দোয়া পড়লো, বালিগুলো কয়েকবার হাতে নিয়ে ফু দিয়ে, তো বললো এগুলো বাড়ির চারপাশে ছিটিয়ে দিতে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো উনি ছিটিয়ে দেওয়ার পর তো ওই দিন রাত্রেবেলায় তাকে স্বপ্নে নাকি কে বললো যে তুই এই কাজ করেছিস, ঠিক আছে, তোর বড় বিপদ আছে সামনে, তুই এই কাজটা করে খুব ভুল করেছিস। তো ওই লোক আবার সকালবেলা ওই হুজুরের কাছে চলে গেল যে দেখেন, আমি তো কালকে আপনার সাথে এগুলো করছি, এখন আমাকে এরকমের স্বপ্নে দেখলাম আমি এরকমের, আর আমার খুব ভয় করছে, তো কি করা যায়? তো পরবর্তীতে রোজ হুজুরে কিছু দোয়া দুরুদ মানে পরে ফু দিল, তারপর তাবিজ দিল, তাবিজ দেওয়ার পর বললো যে এরপর থেকে আপনার সমস্যা হবে না। তো এই চলে গেল। তারপরে ওই বাড়ি থেকে এখনো রাত্রিবেলায় কান্নার আওয়াজ পাওয়া যায় মাঝে মাঝে, ভাদ্র মাসের অমাবস্যা বা এই সময়, কিন্তু ওর আশেপাশে কেউ যায় না। মাঝে মাঝে গেলে ওখানে বেড়াতে যাই, মানে ওখানে একবার দেখে আসি ওই জায়গাটা। তো এখনো তার মানে এখনো সেই বাড়িটাতে যখনই কেউ যায় তখনই কান্নার আওয়াজ রাতের বেলায় ওই এলাকা অতিক্রম করলে পাওয়া যায়, এবং বিশেষ করে ভাদ্র মাসে বা অমাবস্যা রাতে যদি হয় তাহলে এরকম হয়। থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন এবং একটা চমৎকার ঘটনা শেয়ার করলেন। আশা করছি সবাই এনজয় করেছেন। এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাবো আফনান ভাইয়ের কাছে। আমাদের সময় কম, গেস্ট অনেক বেশি, খুব ছোট্ট করে আপনার যে দ্বিতীয় ঘটনাটা খুবই ছোট করে শুনবো। হ্যাঁ, থ্যাংক ইউ রাসেল ভাই। আজকে এখন যে ঘটনাটি বলবো এটা আমাদের রাজবাড়ী পৌতিস টিম যেটা রয়েছে, তো পৌতিস টিমের যে সজীব আছে, সজীব ঘটনাটি পাঠিয়েছে, কারণ ঘটনাটি ওরই বাড়ির পাশের একটি ঘটনা। তো রাসেল ভাই, এই একটা নাপিত ওখানে মানে যারা চুল কাটার পেশায় নিয়োজিত আছে, না হচ্ছে বিপুলের সাথে ঘটে যায় একটা অদ্ভুত ধরনের ঘটনা আজকে শেয়ার করবো। তো ঘটনাটি 1986 সালের দিকের ঘটনা। তখন বিপুল মোটামুটি মানে সদ্য চুল কাটার কাজগুলো শিখছিল। তো রাজবাড়িতে যেই কাজীপাথা যে গ্রামটা রয়েছে, এটা আমাদের রাজবাড়ির যে সদর যে থানা এবং পুলিশ লাইনের অত্যন্ত নিকটে। তো ওই পুলিশ লাইন বাজারের কাছে এসে একটা দোকানে সে কাজ শিখতো এবং রাতের বেলা সে বাড়িতে ফিরে যেত। তো রাসেল ভাই, ও যখন বাড়িতে ফিরে যেত, ওর যাওয়ার পথে কিন্তু একটা জায়গা আছে, ওর বাড়িটা মোটামুটি পুলিশ লাইন থেকে 4 কিলোমিটার ভিতরে। তো যাওয়ার সময় একটা জায়গা আছে, একটা ঝোপ আছে। তো স্থানীয়ভাবে এখন পর্যন্ত ওই জায়গাটা কানাইয়ের ঝোপ বলে, কানাইয়ের ঝোপ বলে, এবং খুবই হন্টেড একটা জায়গা স্টিল নাও। সেখানে অনেক আগে থেকে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে, যেমন কথিত আছে ওই কানাইয়ের ঝোপে ওখানে একটা বটগাছ আছে, সেখানে অনেকগুলো মানে জিন সাপের রূপে বসবাস করে। অনেকেই রাতের বেলা যাওয়ার সময় সেখানে বৃদ্ধ মহিলার আকৃতিতে সাদা কাপড় পরা মানে মানুষ সেখানে দেখে, সাপ খেলা করা দেখে, এরকম বহু ঘটনা
ওখানে এমনও আচ্ছা। আছে যে মানে সাপকে পিটিয়ে ভুল করে সাপ মনে করে, অরিজিনাল সাপ মনে করে পিটিয়ে মেরে ফেলেছিল, তার পরিবারের সব কয়জন সদস্যই সাপের কামড়ে মারা গেছে, এমন বহু ঘটনা ওখানে রয়েছে Okay. আর কি। তো ও একদিন কুরবানি ঈদের আগ দিয়ে, ঠিক তখন, কারণ ঈদের আগ দিয়ে মানুষ এমনি সেলুনে যায়, চুল কাটার জন্য বেশি করে যায়, তো যার কারণে সাধারণত অনেক রাত পর্যন্ত ভিড় থাকে। তো এরকম বেশ কুরবানির কয়েকদিন আগ দিয়ে রাত 12টা পর্যন্ত ওকে কাজ করতে হতো, তারপরে বাড়িতে যেত। তো একদিন রাত 12টার পরেও যখন বাসার দিকে যাচ্ছিল ওর সাইকেলটা নিয়ে, তখন ওই কানাইয়ের ঝোপের কাছে ঠিক যখন আসে, তখন সে দেখে যে দুটো লাশ ও রাস্তার ঠিক মাঝ বরাবর শায়িত। তখন ও তো বুঝে ফেলে যে এরকম, এখানে তো এরকম ঘটনা ঘটে, এইটাও ওই মানে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে আমার সাথেও। সে চিন্তা করে যে থাক, এদিক দিয়ে যাবো না, যেহেতু একটা ভয়ঙ্কর জিনিস সামনে রয়েছে, আমি সাইকেলটা ঘুরিয়ে পিছন দিক দিয়ে চলে যাই, রাস্তার ব্যাক করি। সাইকেলটা যখনই রাস্তার ব্যাক করে, তখন দেখে ওর পিছন দিকেও দুটো লাশ শায়িত। তখন আসলে ও প্রচন্ড ভয় পায় এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। সকালবেলা রাসেল ভাই ওর পরিবারের লোকজন সেখানে গিয়ে বিপুলকে উদ্ধার করে। বিপুলকে উদ্ধার করে, কিন্তু রাসেল ভাই ওর কাছে কিন্তু কোনো ওই সাইকেলটা ছিল না ওখানে। ওকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর, মানে ও যখন জ্ঞান ফেরে, তখন কি হয়েছে বলে যে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু রাসেল ভাই ওই ঘটনাটা বলার পরপরই ও না আর কাউকে চিনতে পারে না, ওর পরিবারের সদস্য কাউকে চিনতে পারে না, এবং খুব দরকার ছাড়া কারোর সাথে কথাও বলে না। সবাই মনে করে হয়তো বা এই ভয়ের ঘটনাটা ঘটেছিল, যার কারণে ও সেন্সলেস হয়ে গেছে, যার কারণে দেখলো কাউকে মানে চিনতে পারছে না, এরকম সবাই মনে করে। এরকম রাসেল ভাই 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। একদিন রাতের বেলা হঠাৎ মানে এই বিপুল সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে এসে নিজের বাড়ির দরজার কাছে এসে পড়ে আর চিৎকার করতে থাকে, আর সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। বাড়ির লোকজন বের হয়, বের হওয়ার পরে দেখে বিপুল সাইকেল নিয়ে বাড়ির উঠানের সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো ওকে তাড়াতাড়ি করে মানে পানি টানি দিয়ে জ্ঞানটা ফেরানো হয়। জ্ঞানটা ফেরানোর পর বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, তুই তো ঘুমিয়েছিলি, তুই আবার সাইকেল নিয়ে কোথায় গেলি? বলে যে ঘুমাইয়াছিলাম কোথায়, আমি তো মাত্র মানে আমার সেলুনের কাজ শেষ করে ফিরছি। সেলুনের কাজ ফিরছি মানে তুই তো রাতেবেলা খাওয়া দাওয়া করে তুই ঘুমালি, আর এখন আমাদের সবাইকে চিনতে পারছিস, কিভাবে চিনতে পারছিস? তুই তো কিছুদিন আগেও চিনতে পারতি না। বলে যে আমি তোমাদেরকে চিনবো, কিছুদিন আগে কেন এসব বলতেছ? আমি তো মাত্র ওই কানাইয়ের ঝোপের কাছ থেকে ভয় পেয়ে দ্রুত সাইকেল নিয়ে মানে বাসার কাছে এসে পড়ে গেলাম আর সেন্সলেস হয়ে গেলাম। বলে তুই মাত্র আসলি মানে তুই তো গত 3 মাস ধরে বাসা থেকে বের হইস না। তখন ও অবাক হয়ে যায় শুনে, 3 মাস ধরে বাসা থেকে বের হই না, আমি তো মাত্র দোকান থেকে ফিরলাম। তখন রাসেল ভাই ও জানতে পারে যে 3 মাস ধরে নাকি ও বাসায় এরকম সেন্সলেস হয়ে আছে, কিন্তু ওর বর্ণনা অনুযায়ী ও মাত্র ওই চুল কাটার দোকান থেকে কাজ শেষ করে ফিরেছে। তখন রাসেল ভাই ওর বাসা থেকে বলে যে হ্যাঁ, তোর যুক্তি যদি মেনেও নেই যে তুই 3 মাস ধরে তুই আজকে ফিরেছিস, তুই তো সেই কুরবানির ঈদের কথা বলছিস, কুরবানির ঈদ তারা 3 মাস আগে চলে গেছে। সবার কাছে জিজ্ঞেস করে আসলেই রাসেল ভাই 3 মাস আগে কুরবানির ঈদ চলে গেছে। কিন্তু ও আবার যে সেলুনের দোকানে কাজ করে সেখানে গিয়েও শোনে যে 3 মাস ধরে সে কাজে আসে না। এখন রাসেল ভাই এই যে 3টা মাস ও কোথায় ছিল, এবং ওর বাসার যে লোকটা ছিল ওর বেশে, ওরা চিন্তা করে যে তাহলে 3 মাস আমাদের বাড়িতে কি? এটা অবশ্য একটা মানসিক সমস্যাও হতে পারে, হয়তো 3 মাস পরে হয়তো তার সেন্সটা ফিরে এসেছে। যে ব্যক্তি উনি ছিল ওখানে তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কারণ ও কিন্তু মানসিকভাবে একটু সমস্যা ছিল, তো ওকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে দরজাটা আটকিয়ে রেখে দিত যাতে করে বাইরে বের হতে না পারে। আরো সাইকেলটা রাসেল ভাই যখন পাওয়া যায় 3 মাস কিন্তু সাইকেলের কোনো হদিসও ছিল না, হঠাৎ সাইকেল নিয়ে কোথা থেকে চলে আসলো। এটা কিন্তু আজও রাসেল ভাই এই সমস্যার কোন এই মানে রহস্যের কুল কিনারা আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। বিপুল এখন রাজবাড়ির কাজীবাধা যে মোড়টা আছে ওখানে এখনো সে সেলুন, তার নিজস্ব সেলুন আছে, ও এখনো জীবিত আছে। 1986 সালের ঘটনা যদিও সেই সময়, কিন্তু স্টিল নাও বিপুল জীবিত, কিন্তু আজ পর্যন্ত এই রহস্যের কোনো কুল কিনারা হয়নি। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এরিড এফএম এন্ড জো ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ছিল ওইটার থেকে পানি দেওয়া হতো খেতে। ওই যে পিছন থেকে পানি দেওয়ার জন্য এক একজনের এক একটা টাইম দেওয়া হতো। আমার ফুবার টাইমটা পরে রাত্রে আনুমানিক 3টার দিকে, উনি আনুমানিক টাইমে খেতে যান পানি দেওয়ার জন্য।
তিনি যখন খেতে যান তখন দেখে তার খেতে একটা সাদা গরু তার ক্ষেত থেকে ধানগুলো খেয়ে ফেলতেছে। তিনি তাড়ানোর জন্য যখন গরুটা তাড়ানোর জন্য যান, হঠাৎ করে গরুটা ভ্যানিশ হয়ে যায়। তিনি একটু ভয় পান, তিনি আর খেতে পানি না দিয়েই ব্যাক করে চলে আসতে চান। হঠাৎ তিনি দেখেন মানে গরুটা আবার তার সামনে। তিনি আরো ভয় পান, তিনি দৌড়াতে থাকেন, দৌড়াতে হঠাৎ করে তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে দেখেন গরুটা মানুষের আকৃতির মতো হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, আর গরুটার চেহারা ছিল অনেক বিভ্রস, মানে অনেক ভয়ানক চেহারা। তিনি দেখে মানে আরো তাড়াতাড়ি দৌড়াতে বাড়ির দিকে আসতে থাকেন। এক সময় তিনি বাড়ির দিকে যখন বাড়ির কাছে এসে পড়বেন, তার পাশে একটা পুকুর ছিল। তারপর দেখেন গরুটা তার সামনে চলে আসে এবং পুকুর থেকে মানে হঠাৎ করে গরুটা তাকে ধরে ধাক্কা দিয়ে একেবারে পানিতে ফেলে দেওয়ার পরে তিনি সেন্সলেস হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আপনার কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন। আপনি এখানে চলে আসেন প্লিজ। জি, আপনার ঘটনা শুনি আমরা। আপনার নামটা কোথা থেকে এসেছেন আপনি? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি এসেছি তেজগাঁ থেকে, আমার ডিস্ট্রিক্ট বগুড়াতে। ওকে, চলে যাই আপনার ঘটনা। যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার ফ্যাক্টরিতে একটা ঘটনা। সংকট কারণে যেহেতু ফ্যাক্টরি ঘটনা, আমি নামটা বলছি না। মূলত ঘটনাটা ঘটেছে গত মাসে 3 তারিখে। হঠাৎ করে আমাদের ফ্যাক্টরির একটা প্রিন্টিং মেশিন নষ্ট হয়ে যায়। একজন মেকানিক সেখানে মেরামতের কাজ করে, কিন্তু কোনো পাওয়ার সারে মেশিনটা চালু হয়ে যায় এবং মেকানিকের হাত মেশিনের ভিতর গিয়ে তার কবজির মধ্যে নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সেটা কেটে ফেলতে বাধ্য হয় হাতের কবজি পর্যন্ত। এবং পরবর্তী তারিখ ডিসেম্বর 4 তারিখে আমাদের 2জন মহিলা কর্মী হঠাৎ করে 11টার দিকে ওয়াশরুমে যায়, বেলা 11টার দিকে। একজন ঠিকঠাক মতো ওয়াশরুম থেকে বের হয়, কিন্তু অপরজন বের হয় না। তাকে আর ওয়াশরুমে পাওয়া যায় না। ওয়াশরুম লক করে, কিন্তু তাকে আর পাওয়া যায় না। পরবর্তীতে তাকে পাওয়া যায় 6 তলার পুরুষদের ওয়াশরুমে। সে কিভাবে গেল ওখানে এর কোনো ইয়ে নেই আর কি, কেউ জানে না এটা আর কি। ওকে। পরবর্তীতে হঠাৎ করে জোহরের সময় মেশিন স্টার্ট হয়ে যায়, আবার আসরের সময় নামাজ পড়ার সময় যখন এখনো চলছে এরকম। এখন আমি জানি না, আমি অন্য করে ফোন দিচ্ছি, আদেশ ওখান থেকে কোনো ইনফরমেশন এখনো দেয় না আমাকে। এটাই ঘটনা ছিল আপনার। থ্যাংক ইউ সো মাচ। আমরা যাই হচ্ছে একটু আমাদের ফারনানের কাছে। ফারনানের ঘটনা খুব চমৎকার, আমার মনে হয় হয়ে যাবে। ফারনান, আমরা ঘটনাটা শুনে ফেলি। আচ্ছা, আমি শেষ যে ঘটনাটা বলবো এটা হচ্ছে একটা মেডিকেল কলেজের ঘটনা। এটা আমাকে আমার একটা ফ্রেন্ড শেয়ার করেছে, ওর নাম হচ্ছে অরিন। তো ওর যেটা হয়, বড় ভাই যে মানে চায়না থেকে MBBS করে আসে বাংলাদেশে, এবং আসার পরে এই ঘটনাটা শেয়ার করে। এবং এই ঘটনাটা এক্স্যাক্টলি ওনার সাথে হয়নি, ওনার 2জন ফ্রেন্ড, একজন ছিল ইন্ডিয়ান এবং একজন ছিল সম্ভবত শ্রীলঙ্কান ছিল। তো ওনাদের 2জনের সাথে হয়েছিল। ওনাদের মেডিকেল ক্লাস যেখানে করতেন, তো ওইখানে ওনাদের হলও ছিল, পাশে ওনারা থাকতেন। তো একটা সময় যেটা হয় যে ওনারা পুরো একটা ভ্যাকেশনের সময় দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যার যার বাসায় চলে যায়, আর যারা অন্য দেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, তো ওনারা নিজেরা ওই হলগুলাতে থাকতে হয়। তো তখন দেখা যায় যে অনেক ফাঁকা থাকে হলগুলা, প্লাস আরো সবকিছু অনেক ফাঁকা থাকে। তো তখন যেটা হয় যে ওনাদের দুইজন মানে ওনারা কোন একটা টেস্টের জন্য, মানে কোন একটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল ওই সময়টাতে, কোন একটা টপিকের জন্য। তো যেটা হয় যে ওনাদের 2জনের কাছে হঠাৎ করে একটা কল আসে। কলটা হচ্ছে এরকম যে ওনার কোন একজন ক্লাসমেট খুবই গুরুতর অসুস্থ হয়ে যায়, মানে ওই মেডিকেল কলেজেরই, এবং ওনাকে ইমিডিয়েটলি এমার্জেন্সিতে ভর্তি করা হয়। এবং ওনাদেরকে বলা হয় যে ব্লক ডি এর মানে 15 নম্বর ওয়ার্ড এরকম কিছু একটা অ্যাড্রেস দেওয়া হয়। বলা হয় যে ওখানে তাড়াতাড়ি আসো, তোমাদের ক্লাসমেট খুবই অসুস্থ, খুব আর্লি চলে আসো। তো ওনারা সাথে সাথে নিউজটা পাওয়ার পরে স্বভাবতই ওখানে যাওয়ার জন্য চেষ্টা করে। এবং যেটা হয় যে ওনারা যখন যেতে থাকে, ওনাদের হঠাৎ করে খেয়াল হয় আসলে প্রত্যেকটা ব্লক, যেমন ABCD, প্রত্যেকটারই ওয়ার্ড রয়েছে প্রত্যেকটাতে, এবং প্রত্যেকটা হচ্ছে 14টা ওয়ার্ড, মানে 40। হ্যাঁ, প্রত্যেকটাতেই। কিন্তু 15 নম্বর ওয়ার্ড কোনোটাতেই নেই। কিন্তু ওনাদেরকে 15 নম্বর ওয়ার্ডে যেতে বলা হলো, মানে জিনিসটা ওনারাও খুব অবাক হয়ে গেল যে এটা আসলে কোথায় যেতে বলছে। এরকম তো কোনো ওয়ার্ড 2 বছর ধরে তারা পড়াশোনা করতেছে, কোথাও খুঁজে পায়নি। তো ওনারা যেটা করলো যে ঠিক আছে, যেহেতু ক্লাসমেট অসুস্থ, যেতেই হবে, এমার্জেন্সি একটা কল আসছে। তো তারা যেটা হয় যে ওই ব্লক, যে ব্লকে যেতে বললো সেই ব্লকে গেল, এবং যাওয়ার পরে ঠিক 5 তলায় যে
14 নম্বর ওয়ার্ডটা ছিল, ওই লোকেশন বরাবর তারা উঠতে শুরু করলো এবং ওঠার সময় 3 তলাতে ওনার সাথে যে শ্রীলঙ্কান যে ছেলেটা ছিল ওনার একটা আবার কল আসলো ইমার্জেন্সি। তো ওনাকে কোনো কারণে মানে যেটা হয় যে বললো যে তুই একটু যা, আমি নেক্সটে কিছুক্ষণ পরে আসি, মানে একটু পরে আসবে সে কোন একটা কারণে, মানে ইমার্জেন্সি কোন একটা কারণে। তো দেখা যায় যে ওই ইন্ডিয়ান যে ফ্রেন্ডটা ছিল সে একাই মানে তাকে 5 তলায় যেতে হয়। তো 5 তলায় যখন সে উঠতে থাকে এবং ওঠার পরে যখন 14 নম্বর ওয়ার্ডটা ক্রস করে, সে দেখলো যে হ্যাঁ করিডোরের শেষ প্রান্তে 15 নম্বর ওয়ার্ড একটা দেখা যাচ্ছে, যেটা অন্য কোনো ব্লকে নেই, ঠিক আছে। এবং সে এর আগেও এই বিল্ডিং এ আসছিল, কিন্তু এই ওয়ার্ড এরকম কিছু দেখেনি সে কখনো। সে দেখলো যে প্রত্যেকটা ওয়ার্ডে তালা লাগানো, মানে এটা খুবই আনইউজুয়াল, এরকম থাকে না কখনো। প্রত্যেকটা ওয়ার্ডে তালা লাগানো এবং জাস্ট একটা ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ডে ওখান থেকে একটা লাইটের মতো আসতেছে, মনে হচ্ছে ভিতরে কেউ মানে ওখানে ভর্তি আছে বা কিছু রোগী ওখানে আছে। তো ও যেটা করে যে ওই ওয়ার্ড বরাবর যেতে থাকে, করিডোরটা ক্রস করে যখন সেই ওয়ার্ডের কাছাকাছি যায় সে, তখন হঠাৎ করে যেটা হয় যে ফুল বিল্ডিং ইলেকট্রিসিটি চলে যায়, মানে একদম পুরো ওইখানে যে লাইটগুলো ছিল করিডোরে সব বন্ধ হয়ে যায় এবং ওই রুমটাতে যে লাইট দেখা যাচ্ছিল সেটা অফ হয়ে যায়। তখন সে একটু ভয় পেয়ে যায় যে কি ব্যাপার, এত বড় হাসপাতালে একটা লোক নাই, মানে এভাবে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়া। এবং তখন যে সেটা যেটা করে যে মোবাইল দিয়ে তার ফ্রেন্ডকে ফোন করার চেষ্টা করে যে তুমি তো 3 তলায় এসো, চলে আসো উপরে দিকে চলে আসো 5 তলায়। তো ফোন কোনোভাবেই যেতে থাকে না, রিচ করতে পারে না, রিচ করতে পারে না কোনোভাবেই। সে নিজে অবাক হয় যে এটা কি হচ্ছে আসলে, এরকম তো কখনো হয় না, কারণ একটা লোকও থাকবে না এই ওয়ার্ডটাতে, এরকম হতেই পারে না। তো হঠাৎ করে সে দেখে যে সিঁড়ির ওখান থেকে একজন লোক মানে হাতে একটা লাইটের মতো কিছু একটা নিয়ে মনে হচ্ছে কেউ একজন উঠে আসছে। সে ফার্স্টে মনে করছে যে তার ফ্রেন্ডই বুঝি মানে আসতেছে নিচ থেকে, কিন্তু সে যখন ভালো মতো খেয়াল করলো দেখলো যে অনেক লম্বা একটা ছায়ামূর্তির মতো, প্রায় 7 ফুটের মতো হাইট হবে। তো এরকম একটা ছায়ামূর্তির মতো একটা লাইট হাতে নিয়ে করিডোরটা ক্রস করে ঠিক তার বরাবর, এবং সে যে ওয়ার্ডটাকে দেখলো যে 15 নম্বর ওয়ার্ড, ওই ওয়ার্ডটা বরাবর সে আসতেছে। এবং সে তখন চিন্তা করলো যে না, একজন লোক আসতেছে যেহেতু মানে এখন ইটস ওকে, মানে একটু ভয়টা সে একটু কিছুক্ষণের জন্য কমে গেল। সে যখন লোকটা তার সামনে আসলো সে রীতিমতো অবাক হয়ে গেল, মানে সে দেখলো যে এত লম্বা একটা মানুষ, 7 ফুট লম্বা, মানে তাদের মানে ভার্সিটি বা কলেজে সচরাচর দেখা যায় না, মানে ওনাকে দেখে নাকি মনে হচ্ছে যে উনি ইন্ডিয়ান পাকিস্তানি এরকমই একটা চেহারা, অনেক লম্বা এবং ডক্টরের অ্যাপ্রন পরা সাদা। তখন সে চিন্তা করলো যে হয়তোবা আসলে এখানে 15 নম্বর ওয়ার্ড নামে কিছু একটা আছে এবং হয়তোবা চিকিৎসার জন্য সে আসছে, হয়তোবা কোনো একজন ডক্টর সে টল হইতেই পারে, নর্মালি সে ভাবলো। ওই ডক্টর যখন তার সামনে দিয়ে ক্রস করলো তাকে বললো যে ফলো মি, জাস্ট এই কথাটা, আর কিচ্ছু তাকে বলেনি। এবং সে যেটা করেছে তার পিছন পিছন যায়, কেননা তাদের ক্লাসমেট অসুস্থ, এমার্জেন্সি কল, মানে তাকে যেতেই হবে। সে চিন্তা করলো হয়তো উনি হয়তো বা কর্তব্যরত ডক্টর, তো ওনার পিছন পিছন সে গেল। যাওয়ার সাথে সাথে ওই ডক্টরটা যে সবচেয়ে টল, সে ওই যে 15 নম্বর ওয়ার্ড লেখা উপরে ওটার ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার সাথে সাথে ওই রুমটা কিন্তু অন্ধকার আছে ভাই, যেহেতু ইলেকট্রিসিটি নাই, জাস্ট ওনার হাতে একটা টর্চের মতো ছিল, ওইটা নিয়ে সে ঢুকে গেল। এবং ও যখন ওই রুমটাতে ঢুকলো সাথে সাথে হঠাৎ করে লোকটা ভ্যানিশ হয়ে গেল, মানে সে আর দেখলো না যে কই গেল আসলে। করিডোরটা দিয়ে যে ঢুকলো, মানে ওই রুমটা দিয়ে যে ঢুকলো, লোকটাকে আর সে দেখতেছে না। এবং আস্তে আস্তে করে পুরো রুমটা একদম অন্ধকারের জন্য একটা পরিবেশে হয়ে গেল। এবং সে এত অন্ধকার ছিল, সে বলল যে আমি যে মানে গেটটা দিয়ে ঢুকছি, ওই গেটটা দিয়ে আমি যে ব্যাক করবো দৌড়ায়, সেটাও আমি পারতেছি না, মানে এত অন্ধকার, ঠিক আছে। তো সে যেটা করলো যে ওই অন্যান্য ওয়ার্ডে যেমন আমাদের অনেক সময় একটা রুমের কোথায় লাইট থাকে, সুইচ থাকে, আমরা কিন্তু জানি, হ্যাঁ। তো উনি যেটা করলো ওই আগের সেই নলেজ গুলো দিয়ে অন্যান্য ওয়ার্ডে যখন সে কাজ করছে ওইভাবে করে মানে লাইট জ্বালানোর চেষ্টা করতে থাকলো, যে চেষ্টা করে দেখি যে কোনো লাইটের কিছু আছে কিনা এখানে। সে দেখলো যে না, কোনো কিছু তার রিচে আসে না, মানে এরকম কিছু নাই। কিন্তু এর ফলে যেটা হলো যে একটু পরপর যেটা হলো যে তার হাত, মানে সে তো দৌড়াদৌড়ির মতো একটা অবস্থা ওইখানে, ওটার ভিতরে ভয় পেয়ে যাচ্ছে সে। তো হঠাৎ করে দেখলো যে অনেকগুলো স্ট্রেচারের সাথে তার হাতের বাড়ি লাগা শুরু করলো, তার বডি কোথাও বাড়ি লাগতেছে, হাত কোথাও বাড়ি লাগতেছে, পা কোথাও বাড়ি লাগতেছে, স্ট্রেচার করে যেখানে মানে বডি রাখা হয়, ঠিক আছে। তো হঠাৎ করে একটা পর্যায়ে দেখলো যে তার হাতটা একটা মানে অনেক ঠান্ডা কিছু একটার সাথে, বরফের মতো কিছু একটার সাথে তার হাতটা বারবার লাগতেছে। মানে সে ফিল করলো যে এটা আসলে এরকম তো মানে ঠান্ডা বরফের মতো তো বডি হইতে পারে, মানে ডেড বডি যেগুলো সেগুলোই হতে পারে, কারণ ওরা যখন বিভিন্ন এগুলোকে কাটাছিটা করে তখন এগুলো সম্পর্কে ওদের ভালো এক্সপিরিয়েন্স। তো ও মানে ফিল করতে পারে যেগুলো তো মনে হয় কোনো মৃত বডি আমার পাশে, এই যে
হাত দিয়ে বারবার দেখতেছে, দেখলো যে এরকম 2-3 বার দুইটা স্ট্রেচারের মধ্যে দেখলো যে হ্যাঁ এরকম কিছু, মানে হাত লাগলো সাথে সাথে বুঝলো যে এরকম কোন একটা ডেড বডি হয়তো বা এগুলা। তো তখন আরো সে ভয় পেয়ে গেল এবং সে তখন তার বারবার ফোনটাকে বের করে মানে তার ফ্রেন্ডটাকে কানেক্ট করার চেষ্টা করতে থাকলো, কিন্তু কোনোভাবেই রিচ হচ্ছিল না। এবং যেটা হচ্ছিল যে একটু পরপর ওই আর তার আরেকটা সমস্যা হচ্ছিল যে ওই ফরমালিন দেওয়া থাকলে মানে অনেক ঝাঁঝালো একটা গন্ধ থাকে, এরকম অনেক ঝাঁঝালো গন্ধে তার চোখ দিয়ে মানে জ্বলতেছিল চোখ, এবং চোখ দিয়ে মানে অনবরত পানি পড়া শুরু করতেছে। মানে একটা সময় সে ঝাপসা দেখা শুরু করলো সবকিছু, যে মানে সবকিছু যদি কেমন হয়ে আসছে তার চারপাশে, কোনো লাইট নাই, কিছু নেই, সে একটা মানে অন্ধকারাচ্ছন্ন একটা মানে একটা ডিমেনশনের ভিতর ফেসে গেছে এরকম মনে হচ্ছিল। এবং তার চারপাশে সবগুলো ডেড বডি পড়ে আছে এবং সেই ডেড বডি গুলাকে সে দেখতে পাচ্ছে না, এরকম একটা ভয়ানক অবস্থা। তো এই অবস্থায় হঠাৎ করে তার কানে ওই বুট দিয়ে চলার মতো যে সাউন্ড, সেটা শব্দটা পেল, শব্দ শুরু করলো, যেটা সে প্রথমে ওই লম্বা টল ডক্টরটাকে দেখার সময় পাচ্ছিল। দেখলো যে সেই করিডোরটা দিয়ে আবারও কে একজন বুট দিয়ে হেঁটে হেঁটে ওই করিডোরটা ক্রস করে ঠিক হঠাৎ করে মনে হচ্ছে যে একটা গেট, মানে তখন সেই গেটটাকে স্পষ্ট দেখতে পেয়েছে যে সোজা গেটটা দেখা যাচ্ছে। এসে ওই সেই ছায়ামূর্তির মতো লম্বা লোকটা, সাদা অ্যাপ্রন পরা লোকটার সামনে ওই গেটটার সামনে দাঁড়ালো এবং তার দিকে তাকে অনেক জোরে ভয়ানকভাবে হাসা শুরু করলো। সেই হাসিতে মনে হচ্ছে যে পুরো রুমটা কেঁপে উঠতেছে এরকম একটা, এবং সে প্রচন্ড ভয় পাওয়া শুরু করলো। এবং সে যেটা দেখলো, বললো যে লোকটা যখন রুমের ভিতরে ঢুকলো তখন সাথে সাথে সম্পূর্ণ রুমটা মানে লাইটে ভরে গেল, মনে হচ্ছে যে সম্পূর্ণ রুমটাতে কেউ একজন আলোকিত হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু লাইটের কোনো সোর্স নাই, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে যে পুরো রুমটা লাইটে আলোকিত হয়ে গেল। এবং সে যেটা দেখলো যে তার ওই রুমটাতে সে মাটিতে ফ্লোরে পড়া এবং রুমের চারপাশে অনেকগুলো স্ট্রেচারের ভিতরে কতগুলো ডেড বডি পড়ে আছে, ঠিক আছে, মানে সাদা কাপড়ে জড়ানো ডেড বডি, জাস্ট গলার পর্যন্ত মানে মাথাটা দেখা যাচ্ছে এরকম। এবং সব থেকে আজব বিষয় ছিল ওখানে মেল ডেড বডিও ছিল, ফিমেল ডেড বডিও ছিল, দেখলে যেটা মনে হয় উনি যেটা বলছে। কিন্তু ওনার কাছে সব থেকে বেশি ভয় লাগছে ডেড বডিগুলো যখন সে একটা ঝলকের জন্য দেখছে, তার কাছে মনে হচ্ছে ওই যে লম্বা লোকটা যে তার সামনে দাঁড়িয়ে আছে সবার চেহারা ঠিক ওই লোকটার মতো। তো এইটা দেখা সবার চেহারা, যে মেল ফিমেল যে ডেড বডিগুলো পড়া ছিল সবার চেহারা ওই যে লম্বা ছায়ামূর্তির মতো ডক্টরটা যে তার সামনে এসে হাসতেছিল, সবাই এক চেহারার। এবং ওই ডক্টরটাও তার সামনে অনেক লম্বা 7 ফুটের মতো, ও মানে এটা দেখে হাসতেছে এবং সেই অট্ট হাসিতে তার হঠাৎ করে সেন্স চলে যায়। এবং সব থেকে মজার বিষয় হয় মানে যেটা হয় যে ও যে 5th ফ্লোরে যে উঠে, যেটা ও আমি আপনাকে স্টোরিতে যেটা এখন বললাম, যখন ওকে যেটা পাওয়া যায় কিন্তু 4th মানে 4 তলায়, ঠিক আছে, 4 তলার কোন একটা সিঁড়িতে না কোথায় যেন ওকে সেন্সের অবস্থা পাওয়া যায়। অথচ ওর বন্ধু যখন বলে যে আমি ওই 15 নম্বর ওয়ার্ডে যাওয়ার জন্য যখন আমি 4 তলা ক্রস করতে যাব তখন আমি দেখি যে ও পড়ে আছে, অথচ ওই 5th ফ্লোর নামে কোনো কিছু নাই ওখানে, ঠিক আছে। ও যে বর্ণনাটা দিচ্ছে, বুঝতে পারছি 5th ফ্লোরে গিয়েছিলাম, 15 নম্বর ওয়ার্ড, এগুলো তারা যখন সবাই নিজেরা দেখার চেষ্টা করলো যে এরকম কিছু আছে কিনা, দেখছি 5th ফ্লোরটাই নেই। ইভেন 15 নম্বর ওয়ার্ডটা তো পরের কথা, ওই 5th ফ্লোরটাই নেই, ঠিক আছে। তো তখন ওর কথা সবাই অনেকে বিশ্বাস করছে, কেউ অনেকে বিশ্বাস করে না, আবার অনেকে বলেছেন হ্যালুসিনেশন ছিল তোমার, হয়তো কোনো মানসিক সমস্যা। কিন্তু ও বলে যে না, আমি এটা রিয়েলি দেখছি এবং এটা আমার সবসময় মনে থাকবে।